আসসালামু আলাইকুম। সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের গত লেকচার ক্লাসে পড়েছিলাম মানবদেহের করটিক স্নায়ু এবং সুষুম্না কাণ্ড সম্পর্কে। খুবই হাইলি ইনফরমেটিভ একটা লেকচার ছিল, সেটা আমরা সম্পূর্ণ পড়েছিলাম। এবং আজকে আমরা শুরু করব হচ্ছে মানব সংবেদী অঙ্গ চোখ থেকে। ঠিক আছে, আমাকে জানতে হবে মানব সংবেদী অঙ্গ বলতে আসলে কি বোঝায়। মানব সংবেদী অঙ্গ বলতে সহজ ভাষায় বোঝায় হচ্ছে মানুষের এমন সমস্ত অঙ্গ বা মানুষের এমন সমস্ত ইন্দ্রিয় যেটা দিয়ে মানুষ কি করতে পারে, যেটা দিয়ে মানুষ তার পরিবেশে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলোকে শনাক্ত করতে পারে। তাহলে আমরা দেখি মানুষের সংবেদী অঙ্গগুলো কি কি রয়েছে। মানুষের সংবেদী অঙ্গ হচ্ছে চোখ, মানুষের সংবেদী অঙ্গ হচ্ছে কান, নাক, জিহ্বা ও ত্বক। তার মানে চোখ দিয়ে মানুষ দেখতে পারে, দৃষ্টির অনুভূতি পায়, কান দিয়ে হচ্ছে মানুষ শুনতে পারে, নাক দিয়ে মানুষ ঘ্রাণ নেয়, জিহ্বা দিয়ে মানুষ স্বাদ নেয় এবং ত্বক দিয়ে মানুষ স্পর্শ অনুভূতি গ্রহণ করতে পারে। ঠিক আছে, তার মানে মানুষের সংবেদী অঙ্গ কয়টা? প্রশ্ন আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায়। মানুষের সংবেদী অঙ্গ হচ্ছে 5টা। এই 5টা সংবেদী অঙ্গকে একত্রে কি বলা হয়? এদেরকে একত্রে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তার মানে আমাদের ইন্দ্রিয় সংখ্যা কয়টি? আমাদের ইন্দ্রিয় সংখ্যা হচ্ছে 5টি এবং সেই 5টা ইন্দ্রিয় সম্পর্কে আমরা এখানে জানলাম। এবার আমরা বিস্তারিত পড়ায় চলে আসবো, সেটা হচ্ছে চোখ বা যেটা হচ্ছে আমাদের দর্শন ইন্দ্রিয়। তার মানে এই চোখ আমাদের কি করে? এই চোখ হচ্ছে আলোকের মাধ্যমে আমাদের দৃষ্টি সঞ্চার করে। ঠিক আছে, তাহলে দেখা যাক আমাকে এখানে চোখ থেকে কি পড়া শুরু করতে হবে। সবার প্রথম আমাকে জানতে হবে যে চোখ কোথায় অবস্থিত। এটা আমি বাই ডিফল্ট এমনিতেই জানি। চোখ হচ্ছে আমার বহিকর্ণ এবং নাসারন্ধ্রের প্রায় মধ্যবর্তী অংশে অবস্থিত। ঠিক আছে, চোখ মূলত কি নিয়ে গঠিত? চোখ হচ্ছে একটা গোল অক্ষি গোলকে গঠিত। অক্ষি কোটরের মধ্যে সেই অক্ষি গোলকটা অবস্থান করে। আমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে চোখের মাত্র কত অংশ বাইরে উন্মোচিত? চোখের মাত্র 6 ভাগের 1 অংশ বাইরে উন্মোচিত। আর কত অংশ ভেতরে অবস্থান করে, অর্থাৎ কোটরের ভেতরে অবস্থান করে? 6 ভাগের 5 অংশই কোটরের ভেতরে অবস্থান করে। তার মানে আমরা চোখ যতটুকু দেখতে পাই সেটা আসলে বাইরে 6 ভাগের 1 অংশ আমরা মাত্র দেখতে পাই, আর 6 ভাগের বাকি 5 অংশই কি করে? ভেতরে অবস্থান করে। যদি তাই হয় এখান থেকে আর কিছু তোমাকে পড়তে হচ্ছে না। তারপর একটা লাইন বলা আছে, সেটা হচ্ছে যে চোখের পর্দায় অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থেকে ক্ষরিত রসে চোখ সিক্ত থাকে। এটা সম্পর্কে বিস্তারিত আমরা সামনে জানবই। শুধুমাত্র এটা জেনে রাখি যে চোখের পর্দায় কিছু গ্রন্থি বিদ্যমান যেখান থেকে রসক্ষরণ হয় এবং তার মাধ্যমে কি হয়? চোখ সিক্ত বা ভেজা থাকে। ঠিক আছে, তাহলে এখন থেকে শুরু হয়ে যাবে চোখের মূল পড়া। দেখো কি বলা হয়েছে। বলা হচ্ছে মানুষের চোখের বিভিন্ন অংশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষি গোলক বা আইবল এবং আরেকটা হচ্ছে আনুষঙ্গিক অংশ, অর্থাৎ সেই অক্ষিগোলককে ধরে রাখতে বা অক্ষিগোলককে সাপোর্ট করতে যে অংশগুলো প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি আনুষঙ্গিক অংশ। তাহলে এখান থেকে কি পড়লাম? এখান থেকে আমাকে পড়তে হলো যে মানুষের চোখের বিভিন্ন অংশকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষি গোলক এবং অপরটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। যদি তাই হয় এবার আমরা ধারাবাহিকভাবে অক্ষিগোলক এবং আনুষঙ্গিক অংশগুলো সম্পর্কে পড়ব। আমি তোমাদেরকে বলবো পরবর্তী পেজে যাওয়ার আগে এই যে এখানে ডায়াগ্রাম করে দেওয়া আছে তোমাকে এটা খুব ভালো করে বুঝে তারপর হচ্ছে পরবর্তী পেজে যেতে হবে। তার মানে এটা শুধুমাত্র চোখ বুলিয়ে পরবর্তী পেজে চলে গেলে আমরা হচ্ছে পরবর্তী পেজে পড়াটা খুব ভালো বুঝতে পারবো না। তাই তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে ঠিক পরবর্তী পেজে যাওয়ার আগে আমি যেন এই ডায়াগ্রামটা খুব ভালো করে বুঝে নেই। যদি তাই হয় চলো ধারাবাহিকভাবে আমরা পড়ায় চলে আসি। আলোচনা করা হচ্ছে মানুষের চোখ। তার মানে মানুষের চোখ মূলত প্রধানত 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অক্ষি গোলক এবং আরেকটা হচ্ছে সেই অক্ষি গোলককে সাপোর্টিং আনুষঙ্গিক অংশ। এখন এই অক্ষিগোলক প্রধানত 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। অক্ষিগোলকের সেই প্রধান প্রধান 3টি অংশ কি? একটা হচ্ছে স্তর, একটা হচ্ছে লেন্স, একটা হচ্ছে প্রকোষ্ঠ। তার মানে অক্ষিগোলকের প্রধান অংশ হচ্ছে 3টা: স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। এটা কিভাবে মনে রাখবো? মনে রাখার জন্য আমরা লিখব হচ্ছে স্লিপ।
দেখো আমরা স্লিপ দিয়ে কি বোঝালাম, স্লিপের এস দিয়ে হচ্ছে স্তর, এল ই দিয়ে হচ্ছে লেন্স, আর পি দিয়ে হচ্ছে প্রকোষ্ঠ। তার মানে অক্ষিগোলক তিনটা অংশ, স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। এবার আমরা চলে আসি অক্ষিগোলকের স্তরে। অক্ষিগোলকের মধ্যে প্রধানত আমি তিনটা স্তর দেখতে পাই। সেই তিনটা স্তর কি? সেটা হচ্ছে স্ক্লেরা, সেটা হচ্ছে কোরোয়েড, সেটা হচ্ছে রেটিনা। এটা মনে রাখার জন্য আমি আরেকটা ছন্দ লিখব। ছন্দটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে সাকার। এটা দিয়ে কি হলো? শতে হচ্ছে স্ক্লেরা, কতে হচ্ছে কোরোয়েড, রতে হচ্ছে রেটিনা। তার মানে অক্ষিগোলকের স্তর আবার তিনটা উপস্তরে বিভক্ত। সেটা হচ্ছে স্ক্লেরা, সেটা হচ্ছে কোরোয়েড, সেটা হচ্ছে রেটিনা। স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। এবার স্ক্লেরা কি, কোরোয়েড কি, রেটিনা কি, এটা আমরা সামনে পরবর্তী পেজে খুব বিস্তারিতভাবে জানতে পারবো। আপাতত ডায়াগ্রামটা আমি ইন এ নাটশেল মাথার মধ্যে সেট করে নিচ্ছি। তারপর যদি তাই হয়ে যায়, এবার আমি খেয়াল করব স্তর চলে গেল, লেন্স নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী পেজে। তারপর চলে আসবে হচ্ছে প্রকোষ্ঠ। অক্ষিগোলকের মধ্যে কয় ধরনের প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়? অক্ষিগোলকের মধ্যে তিন ধরনের প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, একটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখানেও খেয়াল করো, মধ্য প্রকোষ্ঠ বলতে কিছু নেই, এই ভুল যেন না হয়। তার মানে চোখের প্রকোষ্ঠগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে রাখবো। ছন্দটা হচ্ছে আপু বেস্ট। এটা দিয়ে কি বললাম খেয়াল করো, অতে হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, পতে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং বেস্ট দিয়ে আমি মনে রাখবো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, তার মানে চোখের প্রকোষ্ঠ কয়টা? চোখের প্রকোষ্ঠ হচ্ছে তিনটা, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ। যদি তাই হয়, আমরা অক্ষিগোলকের যে প্রধান প্রধান অংশগুলো রয়েছে সেটা সামারাইজ করে ফেললাম। তারপর আমরা পরবর্তী পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার এই অক্ষিগোলকের অংশগুলো ছাড়া সাপোর্টিং আর যা যা অংশ রয়েছে সেগুলো সব হচ্ছে চোখের আনুষঙ্গিক অংশ। যেমন অক্ষি কোটর, অর্থাৎ যেই কোটরের মধ্যে আমার চোখটা অবস্থান করে, অক্ষি পেশি, অক্ষি পেশির পরে হচ্ছে নেত্রপল্লব, অক্ষিপক্ষ, আইব্রো, কনজাংটিভা এবং হচ্ছে অক্ষি গ্রন্থি। তোমাদের প্রশ্ন থাকবে এগুলো মানে কি, প্রত্যেকটা আমরা পরবর্তী পেজে আলোচনা করব। তাহলে আরেকবার জাস্ট তোমাদের জন্য আমি সামারাইজ করছি। আমি কি পাচ্ছিলাম? আমি পাচ্ছিলাম মানুষের চোখ প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে অক্ষি গোলক, একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষি গোলকের আবার হচ্ছে প্রধান তিনটা অংশ রয়েছে, একটা হচ্ছে স্তর, একটা হচ্ছে লেন্স, একটা হচ্ছে প্রকোষ্ঠ, যেটা হচ্ছে আমরা স্লিপ দিয়ে মনে রাখবো। তারপরে স্তর, কয়টা স্তর ছিল? স্তর ছিল তিনটা। কি কি সেটা? সাকার, তার মানে হচ্ছে স্ক্লেরা, কোরোয়েড এবং হচ্ছে রেটিনা। ঠিক আছে, যদি তাই হয়, এবার দেখো এখান থেকে আমরা এটা পড়ে ফেলেছিলাম। এবং প্রকোষ্ঠতে কি ছিল? প্রকোষ্ঠতে ছিল হচ্ছে তিনটা প্রকোষ্ঠ, সেটা হচ্ছে আপু বেস্ট, অর্থাৎ অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। যদি তাই হয়, আমরা সবটা পড়ে ফেলেছি। এইবার এই যে সাকার, অর্থাৎ তিনটা স্তর, স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা, এই যে কোরোয়েড, এই কোরোয়েডের হচ্ছে আবার কিছু অংশ বিদ্যমান। কোরোয়েডের সেই প্রধান অংশগুলো কি কি? সেটা হচ্ছে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল। এই চারটা জিনিসের মানে কি আমরা সামনে বিস্তারিত জানবো, কিন্তু আপাতত জেনে রাখছি যে কোরোয়েডের প্রধানত অংশ কয়টা? চারটা। সেই চারটা কি? সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল। এই চারটা মনে রাখার জন্য আরেকটা ছন্দ লিখবো, সেটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে সীসা আপি। তার মানে শীতে কি হচ্ছে? শীতে হচ্ছে সিলিয়ারি বডি, সাথে কি হচ্ছে? সাথে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, আতে কি হচ্ছে? আতে হচ্ছে আইরিশ, পিতে কি হচ্ছে? পিতে হচ্ছে পিউপিল। যদি তাই হয়, আশা করি এখান থেকে
এই ডায়াগ্রাম পড়তে বা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি তাই হয়, এবার আমরা এই ডায়াগ্রামের বিস্তারিত আলোচনা অর্থাৎ চলে যাব পরবর্তী পেজে। সবার প্রথম আমরা চলে আসলাম গত পেজে যেটা পড়ে এসেছি, যে চোখের প্রধানত দুটি অংশ, একটা ছিল অক্ষি গোলক আর একটা ছিল আনুষঙ্গিক অংশ। তাহলে চলে আসি সেই অক্ষি গোলকে। দেখো তো অক্ষি গোলক বলতে কি বোঝানো হচ্ছে? বলা হচ্ছে যে মানুষের চোখ দেখতে গোল বলের মতো হওয়ায় এটাকে কি নামে অভিহিত করা হয়? এটাকে অক্ষি গোলক নামে অভিহিত করা হয়। এবার সেই প্রত্যেকটা গোলক কয়টি প্রধান অংশ নিয়ে যেন গঠিত ছিল? আমরা গত পেজে পড়ে এসেছি প্রত্যেকটা গোলক প্রধানত তিনটি প্রধান অংশে গঠিত ছিল। সেই তিনটি প্রধান অংশ যেন কি ছিল? আমরা মনে রেখেছিলাম স্লিপ দিয়ে, অর্থাৎ অক্ষিগোলকের স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। এসে হচ্ছে স্তর, লেতে ছিল হচ্ছে লেন্স, আর পিতে ছিল প্রকোষ্ঠ। ঠিক আছে, এবার তাহলে আমরা চলে আসব অক্ষিগোলকের স্তরে। দেখো এখানে কি বলা হয়েছে, অক্ষিগোলকের স্তর। আমি কিন্তু গত পেজে পড়ে এসেছিলাম অক্ষিগোলকের স্তর যেন আবার কয়টা অংশে বিভক্ত বা কয়টা স্তর নিয়ে হচ্ছে সমগ্র স্তরটা গঠিত। সেটা হচ্ছে তিনটা। সেটা কি কি ছিল? আমরা সেটা মনে রেখেছিলাম হচ্ছে সাকার দিয়ে। কি দিয়ে মনে রেখেছিলাম? সাকার। দেখো শতে কি ছিল? শতে ছিল হচ্ছে স্ক্লেরা বা স্ক্লেরোটিক স্তর। কতে কি ছিল? কতে ছিল কোরোয়েড। আর রতে কি ছিল? রতে হচ্ছে ঠিক পরবর্তী পেজের রেটিনা। তার মানে যদি বলা হয় যে অক্ষিগোলকের স্তর কয়টি অংশ নিয়ে গঠিত বা কয়টা উপস্তরে বিভক্ত, সেটা আমি বলবো তিনটি স্তরে বিভক্ত। সেগুলো কি কি? সেটা হচ্ছে সাকার অর্থাৎ স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। যদি এই চিত্রটা তোমরা খেয়াল করো, দেখো এই হচ্ছে একটা চোখ এবং এইখানে চোখের প্রস্থচ্ছেদ করেছে। দেখো এই যে স্তর, সর্ববহিস্থ স্তরের নাম কি? সর্ববহিস্থ স্তরের নাম হচ্ছে স্ক্লেরা। তারপর স্ক্লেরার পরে যে মধ্যবর্তী স্তর রয়েছে, এই মধ্যবর্তী স্তরের নাম কি? মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে কোরোয়েড। এবং সর্বশেষ একদম সবার ভেতরের যে স্তর, সেই ভেতরের স্তরের নাম কি? সেই ভেতরের স্তরের নাম হচ্ছে রেটিনা অর্থাৎ সাকার। ঠিক আছে, স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। তার মানে এই তিনটা সামগ্রিকভাবে মিলিত হয়ে কি গঠন করছে? অক্ষিগোলকের স্তর গঠন করছে। যদি তাই হয়, এবার চলে আসো আমরা বিস্তারিত আলোচনা করব স্ক্লেরা। দেখো তো স্ক্লেরা বা স্ক্লেরোটিক স্তর বলতে তুমি এখানে কি বুঝছিলে? স্ক্লেরা বা স্ক্লেরোটিক স্তর বলতে তুমি এখানে দেখছিলে হচ্ছে অক্ষিগোলকের একদম বাইরে, সেটা হচ্ছে সাদা, অস্বচ্ছ ও তন্তুময় একটা স্তর। তোমাকে স্ক্লেরার এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখতে হবে। তার মানে স্ক্লেরা কেমন? স্ক্লেরার বর্ণ, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিল গত 2 বছর আগে। তার মানে স্ক্লেরার রং কি? স্ক্লেরার রং হচ্ছে সাদা। স্ক্লেরা কেমন? স্ক্লেরা হচ্ছে অস্বচ্ছ। এবং স্ক্লেরা কেমন? স্ক্লেরা হচ্ছে তন্তুময় একটা স্তর। ঠিক আছে, এবার এই স্ক্লেরাটা অস্বচ্ছ হলেও চোখের সামনের দিকে এসে খুবই পাতলা এবং স্বচ্ছ একটা পর্দায় পরিণত হয়। সেই স্বচ্ছ পর্দাটাকে আমি কি বলি? সেই স্বচ্ছ পর্দাটাকে আমি বলি কর্নিয়া। তার মানে তুমি যদি খেয়াল করো, এই যে হচ্ছে স্ক্লেরা, দেখো এই সমস্ত আইবলের মধ্যে এই যে স্ক্লেরাটা চোখের সামনের দিকে এসে একদম সামনে এসে স্বচ্ছ একটা পর্দায় পরিণত হয়। এই স্বচ্ছ পর্দাটা এখান থেকে তুমি এখানে খুব ভালো দেখতে পাচ্ছ। এই যে স্বচ্ছ পর্দাটা, সেই স্বচ্ছ পর্দাটাকে আমি কি বলি? সেই স্বচ্ছ পর্দাটাকে আমি বলি হচ্ছে কর্নিয়া। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আপনি যেটা ইন্ডিকেট করছিলেন এটা তো আসলে আপনি আইরিশ আর ভেতরে পিউপিলকে ইন্ডিকেট করছিলেন, বাট অ্যাকচুয়ালি তা না। কেননা হচ্ছে আইরিশ এবং পিউপিলকে আমি ইন্ডিকেট করছি না, বরং তুমি যদি চোখের দিকে খেয়াল করো, এই ভেতরের পিউপিল এবং আইরিশ তার উপরে একটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট পর্দা দেখতে পাওয়া যায়। সেই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট পর্দাটাকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে বলো? সেটাকে বলা হচ্ছে কর্নিয়া। ঠিক আছে, যদি তাই হয়, এবার দেখো এমসিকিউ তোমাকে জানতে হবে যে কর্নিয়ায় কোনো রক্ত সরবরাহ নেই। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কর্নিয়ায় কোনো রক্ত সরবরাহ নেই। এবং কর্নিয়া পুষ্টি গ্রহণ করে কোথা থেকে? কর্নিয়া হচ্ছে অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। এবার অ্যাকুয়াস হিউমার কি, ভিট্রিয়াস হিউমার কি, সামনে আমরা জানবো।
এবার দেখো কি বলা হচ্ছে যে আইরিশের উপরের অংশ ছাড়া স্ক্লেরার সম্মুখের সাদা অংশ একটা পাতলা স্বচ্ছ পর্দা বা কনজাংটিভায় আবৃত থাকে। এর মানেটা কি বললো? বললো যে এটা যদি হচ্ছে চোখ হয়, এটা খেয়াল করো, এটা কিন্তু চোখের সেই 6/1 অংশ যেটা তুমি দেখতে পাও, বাকি 6/5 অংশই কি, বাকি 6/5 অংশই হচ্ছে কোটরের ভেতরে, তাই তো? এবার খেয়াল করো, বলা হচ্ছে এই যে চোখের সম্মুখ অংশ, তুমি এটাকে কি বলবে? এই সাদা অংশটাকে, এই সাদা অংশটাকে তুমি বলবো হচ্ছে স্ক্লেরা। এই যে স্ক্লেরা এখানে এসে একটা স্বচ্ছ আবরণ সৃষ্টি করেছে আইরিশের উপর, সেই আবরণটাকে তুমি কি বলবে? সেই আবরণটাকে তুমি বলবে হচ্ছে কর্নিয়া। তাহলে এই অংশটা বাদ দিয়ে আমি যদি বাকি এই অংশটুকু চিন্তা করি, এখানে কি বলা হচ্ছে খেয়াল করো, বলা হচ্ছে যে ঠিক এই স্ক্লেরার উপরে আরও একটা পাতলা পর্দা রয়েছে, পাতলা স্বচ্ছ পর্দা রয়েছে, যেই পর্দাটাকে বলা হয় কনজাংটিভা। ঠিক আছে, এই কনজাংটিভা কি কাজ করে? এই পর্দাটি হচ্ছে স্ক্লেরা ও কর্নিয়ার সংযোগস্থল পর্যন্ত আবৃত করে। তার মানে হচ্ছে এই যে সংযোগস্থল স্ক্লেরা এবং কর্নিয়ার, এই স্ক্লেরা এবং কর্নিয়ার সংযোগস্থল পর্যন্ত এই পুরো স্ক্লেরাটাকে, অর্থাৎ এই পুরো স্ক্লেরাটাকে আবৃত করছে কে? এই পুরো স্ক্লেরাটাকে আবৃত করছে কনজাংটিভা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, চোখের পাতার ভিতরেও বিস্তৃত থাকে। তার মানে এই কনজাংটিভা শুধুমাত্র স্ক্লেরাকেই আবৃত করে না, বরং সেটা চোখের পাতার ভেতরেও বিস্তৃত থাকে। এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটা হচ্ছে কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। তার মানে কনজাংটিভা কতটুকু পর্যন্ত আবৃত করছে? এই যে এই পুরো উপরে স্বচ্ছ আবরণটা যদি আমার কর্নিয়া হয়, তার মানে কর্নিয়া ছাড়া সে বাকি অংশটাকে কি করে? সে বাকি অংশটাকে আবৃত করে চোখের পাতা সহ। তার মানে চোখের পাতার ভেতরের দিকটা সহ সে আবৃত করে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর চলে আসবে হচ্ছে স্ক্লেরার কাজ। কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এক লাইনের এমসিকিউ আসতে পারে, এখান থেকে সত্য মিথ্যায় প্রশ্ন আসতে পারে। সুতরাং স্ক্লেরার কাজ খুবই মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। তাহলে দেখি স্ক্লেরার কাজ কি রয়েছে। স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে। অবশ্যই তাই, স্ক্লেরা কি করছে? চোখের আকৃতি বজায় রাখছে। চোখকে কি করে? সংরক্ষণ করছে এবং চোখের মধ্যে পেশি সংযুক্ত হওয়ার স্থান ইন্ডিকেট করছে। ঠিক আছে, তার মানে এই স্ক্লেরা কি করলো? চোখের আকৃতি বজায় রাখলো, চোখকে সংরক্ষণ করলো, এবং এই স্ক্লেরার মধ্যে এসে কি করছে? এই স্ক্লেরার মধ্যে এসে চোখের যে পেশিগুলো রয়েছে সেই পেশি সংযুক্ত হচ্ছে, অর্থাৎ পেশি সংযোজনের স্থান তৈরি করছে। ঠিক আছে, এবার কর্নিয়ার কাজ কি দেখো। কর্নিয়ার মধ্য দিয়ে কি হয়? কর্নিয়ার মধ্য দিয়ে চোখের ভেতরে আলো প্রবেশ করে। প্রশ্ন আসবে, চোখের ভেতরে আলো প্রবেশ করে কিসের মধ্য দিয়ে? অবশ্যই কিসের মধ্য দিয়ে? এই কর্নিয়ার মধ্য দিয়ে। এবার কনজাংটিভা, তুমি যেটা পড়ে এসেছিলে স্ক্লেরার উপরে পাতলা স্বচ্ছ আবরণ, সেই কনজাংটিভার কাজ কি? কনজাংটিভা হচ্ছে চোখের সম্মুখতলকে আর্দ্র এবং পিচ্ছিল রাখে। অবশ্যই তাই, চোখের সামনের অংশটাকে সে কি করছে? আর্দ্র রাখছে এবং পিচ্ছিল রাখছে। তারপর সে কি করছে? অক্ষিপল্লবের ভিতরের তলকে সিক্ত ও পিচ্ছিল রাখছে, অর্থাৎ চোখের পাতার ভেতরের যে অংশ, সেই ভেতরের অংশটাকে সে কি করছে? পিচ্ছিল রাখছে। এবং সে কি করছে? চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করছে। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এটাই, চোখকে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে কে? প্রশ্ন আসবে, তোমাকে উত্তর কি করতে হবে? উত্তর হ্যাজ টু বি কনজাংটিভা। যদি তাই হয়, আমরা এখানে সেই তিনটা ইন্ডিভিজুয়ালের কাজগুলো পড়ে ফেললাম। এইবার আমরা চলে আসবো হচ্ছে, দেখো, স্তরের দ্বিতীয় স্তর, অর্থাৎ আমরা স্ক্লেরা পর্যন্ত পড়ে ফেলেছি। এবার দ্বিতীয় স্তর অর্থাৎ কোরোয়েড, অর্থাৎ সাকারের ক। এবার আমরা সেই কোরোয়েড নিয়ে পড়াশোনা করব। দেখো তাহলে কোরোয়েডটা কি? এই কোরোয়েডটার বানানের মধ্যে কি আছে? বানানের মধ্যে হচ্ছে র আছে। এই র দিয়ে আমি মনে রাখবো দুইটা শব্দ, একটা হচ্ছে রঞ্জক আর একটা হচ্ছে রক্তবাহিকা। তার মানে এই কোরোয়েডের মধ্যে কি থাকে? এই কোরোয়েডের মধ্যে থাকে হচ্ছে রঞ্জক পদার্থ, এই কোরোয়েডের মধ্যে থাকে হচ্ছে রক্তবাহিকা। তার মানে স্ক্লেরার নিচে অবস্থিত রক্তবাহিকা এবং রঞ্জক সমৃদ্ধ স্তর কোনটা? যদি প্রশ্ন হয়, উত্তর কি হবে? উত্তর হবে কোরোয়েড। এবার যেহেতু এই কোরোয়েড হচ্ছে রঞ্জক সমৃদ্ধ স্তর, তাহলে কোন রঞ্জকটা থাকে কোরোয়েডের মধ্যে?
কোরয়েডের মধ্যে আসলে মেলানিন নামক রঞ্জক থাকে। প্রশ্ন আসবে, মেলানিন রঞ্জক থাকে অক্ষিগোলকের কোন স্তরে? উত্তর হবে কোরয়েড। তার মানে অক্ষিগোলকের স্তর তিনটা, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। এর মধ্যে কোরয়েড স্তরে কি থাকে? কোরয়েড স্তরে থাকে হচ্ছে রক্তবাহিকা এবং রঞ্জক, এবং রঞ্জকের নাম কি? মেলানিন। যদি তাই হয়, আশা করি সেটা বুঝে গেছি। এবার আমাকে জানতে হবে যে অক্ষিগোলকের দ্বিতীয় স্তর অর্থাৎ কোরয়েড, এই স্তরের মধ্যে আবার কিছু অংশ পাওয়া যায়। তাহলে সেই কোরয়েডের অংশগুলো কি কি খেয়াল করি। সেই কোরয়েডের অংশগুলো হচ্ছে আইরিশ, সেটা হচ্ছে সিলিয়ারি বডি, সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, এবং আমরা সর্বশেষ পাই হচ্ছে পরবর্তী পেজে যেটা হচ্ছে পিউপিল। তাহলে খেয়াল করো, এই যে চারটা অংশ বা চারটা জিনিস আমি পাচ্ছি, এই চারটা জিনিস আমি মনে রাখার জন্য একটা ছন্দ লিখবো, যেটা হচ্ছে আমি গত পেজে লিখে এসেছিলাম। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে সীসা আপি। তার মানে কোরয়েডের অংশগুলো কি কি আছে? কোরয়েডের অংশগুলো হচ্ছে সিলিয়ারি বডি, সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সেটা হচ্ছে আইরিশ, এবং সবার লাস্টে হচ্ছে পিউপিল। তার মানে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল, এই চারটা হচ্ছে কোরয়েডের অংশ। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসবে, কোরয়েডের অংশ নয় কোনটি? তাহলে এই চারটা ভুল করা যাবে না। এবার আমরা ধারাবাহিকভাবে চলে আসি বিস্তারিততে। দেখো, সবার প্রথম বলা হয়েছে আইরিশ সম্পর্কে, অর্থাৎ আপি দিয়ে শুরু হচ্ছে। দেখো, আইরিশ কি? আইরিশটা হচ্ছে কর্নিয়ার ঠিক পেছনে চোখের উন্মুক্ত অংশে কোরয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বৃত্তাকার থালার মতো যে অংশ গঠন করে সেটি হচ্ছে আইরিশ। সংজ্ঞা পড়ে যদি না বুঝি, তাহলে খুব সহজ ভাষায় আমি বলবো যে এই যে কর্নিয়া, কর্নিয়ার ঠিক পেছনে একটা মাস্কুলার স্তর রয়েছে, একটা রঙিন এবং মাস্কুলার স্তর রয়েছে, যেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি আইরিশ। ঠিক আছে, এই আইরিশটা মাস্কুলার, তার মানে সে হচ্ছে পেশি দ্বারা গঠিত এবং সে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। কয় ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দুই ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা আইরিশ গঠিত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার আইরিশটা জানতে হবে। আইরিশটা আমি কি বলতে পারি? আমি খুব সহজ ভাষায় বলতে পারি যে কর্নিয়ার ঠিক পেছনে, অবশ্যই তাই, কর্নিয়ার ঠিক পেছনে কি হচ্ছে? আমি অনৈচ্ছিক পেশির একটা স্তর দেখতে পাই, যাকে আমি কি বলি? আইরিশ। ঠিক আছে, তোমাকে এটা এভাবে বলতে হবে না যে উন্মুক্ত অংশে কোরয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে বৃত্তাকার থালার মতো গঠন করে, এইভাবে বলার প্রয়োজন নেই। শুধুমাত্র তুমি জেনে রাখতে পারো যে আইরিশের গঠনটা কেমন, সে হচ্ছে বৃত্তাকার থালার মতো। ঠিক আছে, এবার আইরিশের কাজ কি? আইরিশের কাজ হচ্ছে, দেখো, লেন্সে পরিমিত আলো প্রবেশের জন্য আইরিশ কি করে? পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে পিউপিলকে ছোট বা বড় করে। এই যে কেন্দ্রস্থ পিউপিল, পিউপিলের চারপাশের মাস্কুলার অংশটাকে আমি বলছি আইরিশ। দেখো, বলা হচ্ছে যে আইরিশটা কি করে? সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিলের আকার ছোট কিংবা বড় করে। ঠিক আছে, তার মানে লেন্সে পরিমিত পরিমাণ আলো প্রবেশের জন্য পিউপিলকে ছোট বড় করে কে? প্রশ্ন আসবে, উত্তর কি করবে? উত্তর হবে আইরিশ। ঠিক আছে, এখানে যতগুলো অর্গানস পাচ্ছ, যতগুলো সাব অর্গানস পাচ্ছ, প্রত্যেকটার কাজ খুবই গুরুত্বপূর্ণ। যদি আইরিশ হয়ে যায়, আমরা চলে আসব পরবর্তী, সেটা হচ্ছে সিলিয়ারি বডি। দেখো তো, সিলিয়ারি বডি কি? বলা হচ্ছে সিলিয়ারি বডি একটা স্থূল বলয়াকার অংশ, এবং সে কি করে? আইরিশ এবং কোরয়েডের সংযোগস্থলে অবস্থান করে। তার মানে প্রশ্ন আসবে, আইরিশ এবং কোরয়েডের সংযোগস্থলে কোনটি অবস্থান করে? উত্তর কি হবে? উত্তর হবে সিলিয়ারি বডি। এবার এই যে সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডি আসলে তিনটা জিনিস নিয়ে গঠিত। কি কি নিয়ে? একটা হচ্ছে সিলিয়ারি বলয়, একটা হচ্ছে সিলিয় প্রবর্ধক, একটা হচ্ছে সিলিয়ারি পেশি। তার মানে সিলিয়ারি বডি কি কি নিয়ে গঠিত? প্রশ্ন আসবে, সিলিয়ারি বডির অংশ নয় কোনটি? কি কি নিয়ে গঠিত? সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্ধক এবং সিলিয়ারি পেশি। ঠিক আছে, যদি তাই হয়, তোমাকে জানতে হবে সিলিয়ারি বডির কাজ। কাজ কি? এই সিলিয়ারি পেশিগুলো কি করে? লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ায় অংশ নেয়।
ঠিক আছে, কি করে সে হচ্ছে লেন্সের আকৃতি পরিবর্তন করে এবং উপযোজনে অংশ নেয়। দেখো তো চিত্রের মধ্যে তুমি সিলিয়ারি বডি খুঁজে পাও কিনা। এই যে দেখো সিলিয়ারি বডি, এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে লেন্সের সাথে যুক্ত। তাহলে এখান থেকে প্রশ্নটা কি আসবে? এখান থেকে প্রশ্ন আসবে লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ায় অংশ নেয় কোনটি? তখন তোমাকে উত্তর কি করতে হবে? উত্তর করতে হবে হয় সিলিও পেশি, অথবা যদি অপশনে সিলিও পেশি না থাকে তখন উত্তর করতে হবে সিলিয়ারি বডি। ঠিক আছে, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। প্রশ্ন আসবে অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে কে? উত্তর হবে সিলিয়ারি বডি। তার মানে এই ইনফরমেশনটা কোনোভাবেই ভুল করা যাবে না। অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে কে? সিলিয়ারি বডি। এবার অ্যাকুয়াস হিউমার কি? অ্যাকুয়াস হিউমারটা হচ্ছে আমার চোখের যে প্রকোষ্ঠগুলো আছে, আমার চোখের প্রকোষ্ঠের ভিতরে আমি দুই রকমের তরল পাই। একটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর আরেকটা হচ্ছে অপেক্ষাকৃত ঘন তরল, যেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, যদি তাই হয় আমরা সিলিয়ারি বডি থেকে কি পড়তে হবে সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। দেখো সাসপেন্সরি লিগামেন্ট কি? বলা হচ্ছে লেন্সের চতুর্দিকে বেষ্টনকারী লিগামেন্টকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাসপেন্সরি লিগামেন্ট কাকে বেষ্টন করে রাখে? সে হচ্ছে লেন্সকে বেষ্টন করে রাখে, বা লেন্সকে ধরে রাখে বা আটকে রাখে। কোন লিগামেন্ট? লেন্সকে ধরে রাখে বা আটকে রাখে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এই সাসপেন্সরি লিগামেন্টের অপর প্রান্ত কিসের সাথে যুক্ত? অপর প্রান্ত হচ্ছে সিলিয়ারি বডির সাথে যুক্ত। যদি তুমি এই চিত্রটার মধ্যে দেখতে পারো, এখানে খুব ভালো আসলে বলা হয়নি বা ভালো তুমি চিত্রটা আসলে বুঝতে পারবে না, কিন্তু এই যে এখানে লেন্সটা কিছু লিগামেন্ট দ্বারা যুক্ত আছে, সেই লিগামেন্টগুলোকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট, এবং সেটা কিসের সাথে যুক্ত? সে হচ্ছে সিলিয়ারি বডির সাথে যুক্ত। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে তোমাকে কাজ পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে লেন্সটি যথাস্থানে অবস্থান করে। প্রশ্ন আসবে লেন্স যথাস্থানে অবস্থান করে কোন লিগামেন্টের সাহায্যে? উত্তর হবে সাসপেন্সরি লিগামেন্ট। এবং সাসপেন্সরি লিগামেন্ট যেন কিসের সাথে যুক্ত? সে হচ্ছে সিলিয়ারি বডির সাথে যুক্ত। যদি তাই হয় কোরোয়েডের চারটা অংশ ছিল, সীসা আপি, শীতে ছিল সিলিয়ারি বডি, সাথে ছিল সাসপেন্সরি লিগামেন্ট, আতে ছিল কি? আইরিশ। আমরা তিনটেই পড়ে ফেললাম। সর্বশেষ কোরয়েডের চতুর্থ অংশ, সেটা হচ্ছে পি, যেটা হচ্ছে পিউপিল। তাহলে আমরা চলে যাই পরবর্তী পেজে, আলোচনা করব পিউপিল নিয়ে। খেয়াল করো পিউপিলটা কি? তুমি যদি চিত্রটা খেয়াল করো, তুমি অলরেডি দেখে এসেছো পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত বৃত্তাকার ও অরীয় পেশিতে বেষ্টিত একটি ছোট ছিদ্র। ঠিক আছে, তার মানে পিউপিলটা কোথায় অবস্থান করছে? ঠিক আগের পেজে যদি তুমি চিত্রটা দেখে আসো, খেয়াল করো পিউপিলটা অবস্থান করছিল আইরিশের কেন্দ্রে। এবং তুমি এখানে পড়ে এসেছিলে না যে আইরিশ কয় ধরনের পেশি দ্বারা গঠিত? দেখো তুমি নিচে পড়ে এসেছিলে যে আইরিশ দুই ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। সেই দুই ধরনের অনৈচ্ছিক পেশিগুলো কি ছিল আমরা এখন সেটাও জেনে ফেললাম। দেখো সেই দুই ধরনের অনৈচ্ছিক পেশিগুলো হচ্ছে বৃত্তাকার পেশি এবং সেগুলো হচ্ছে অরীয় পেশি। ঠিক এ কারণেই আমি হচ্ছে যখন এখানে বলেছিলাম যে দু ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে আইরিশ গঠিত, এর পাশে আমি লিখে রেখেছিলাম এ বি। তার মানে এতে হচ্ছে অরীয়, বিতে হচ্ছে বৃত্তাকার। দুই ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে আইরিশটা গঠিত। ঠিক আছে, তাহলে আবার দেখো এখানে কি বলল, আমরা ঠিক এইটাতেই ছিলাম যে পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত এবং দুই ধরনের অনৈচ্ছিক পেশি অর্থাৎ বৃত্তাকার এবং অরীয় পেশি দ্বারা বেষ্টিত একটি ছোট ছিদ্র। ঠিক আছে, এখন কি হয় বলা হচ্ছে আলোর তীব্রতা অনুযায়ী আইরিশের সেই অরীয় এবং বৃত্তাকার পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হয়, এবং যার মাধ্যমে কি হয় পিউপিলটি প্রয়োজন মতো ছোট বা বড় করা যায়। তার মানে ওই আইরিশের মধ্যে বিদ্যমান অনৈচ্ছিক পেশি দ্বারা সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিলটা কি হয়? পিউপিলটা ছোট বা বড় হয়। তোমাকে জানতে হবে পিউপিল কখন বড় হয়, পিউপিল কখন ছোট হয়। দেখো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সত্য মিথ্যার জন্য। বলা হচ্ছে অরীয় পেশি যখন সংকুচিত হয় তখন কি হয়? পিউপিল প্রসারিত হয়, এবং বৃত্তাকার পেশি যখন সংকুচিত হয় তখন পিউপিল কি হয়? সংকুচিত হয়। কিভাবে মনে রাখবো? খুব সহজ। ধরো তুমি এটাকে বলতে পারো বৃত্তাকার পেশি। এই বৃত্তাকার পেশি যখন সংকুচিত হচ্ছে পিউপিলটাও কি হচ্ছে?
সংকুচিত হচ্ছে। শুধু আমি এটা থেকে মনে রাখবো, বৃত্তাকার পেশির সংকোচনের মাধ্যমে পিউপিল সংকুচিত হয় এবং পিউপিল প্রসারিত হয় কখন? পিউপিল প্রসারিত হয় অরীয় পেশি সংকোচনের সময়। তার মানে এখানে কিন্তু কোনো প্রসারণ হচ্ছে না, দুইটা পেশিরই সংকোচন হচ্ছে। যখন বৃত্তাকার পেশি সংকোচন হবে তখন পিউপিলটাও সংকুচিত হবে, কিন্তু যখন বৃত্তাকার সংকুচিত না হয়ে অরীয় পেশি সংকোচন হবে তখন পিউপিলটা প্রসারিত হবে। এখানে সবচেয়ে বেশি প্রচলিত যে ভুল সত্য মিথ্যায় আমরা করি, আমরা ভুল করে বলে ফেলি যে অরীয় পেশির প্রসারণে পিউপিল প্রসারিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি অরীয় পেশির সংকোচনে পিউপিল প্রসারিত হয়। এটা যেন কোনোভাবেই ভুল না হয়, এখানে আলাদা করে মনোযোগ দিবে। ঠিক আছে, তার মানে সংকোচন হচ্ছে দুই পেশির ক্ষেত্রেই। বৃত্তাকার পেশির সংকোচনে পিউপিল সংকুচিত হচ্ছে, কিন্তু অরীয় পেশির সংকোচনে পিউপিল প্রসারিত হচ্ছে। যদি তাই হয় জানতে হবে পিউপিলের কাজ খুবই গুরুত্বপূর্ণ। পিউপিলের মধ্য দিয়ে কি হয়? পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে, খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, পিউপিলের মধ্য দিয়ে কি হয়? চোখে আলো প্রবেশ করে। যদি তোমার প্রশ্ন আসে চোখে আলো প্রবেশ করে নিচে কোনটির মাধ্যমে, উত্তর কি হবে? পিউপিল। এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি তো গত পেজে পড়ে এসেছিলাম যে কর্নিয়ার মাধ্যমে কি হয়, কর্নিয়ার মাধ্যমেও চোখে আলো প্রবেশ করে, তাহলে এখানে তো বলা হচ্ছে আবার পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে, তাহলে আমরা কোনটা উত্তর করব? তুমি কিন্তু উত্তরটা আসলে জানো, কেননা কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে এই পিউপিল এবং আইরিশের উপর আবরণ। অবশ্যই তাহলে কি সেই আবরণ ভেদ করেই পিউপিলের ভেতর দিয়ে আলোটা প্রবেশ করবে। তার মানে কর্নিয়াটা ভেদ করেই কি হয়? পিউপিলের ভেতর দিয়ে আলো রেটিনাতে পৌঁছায়। তার মানে উত্তর দুইটাই সঠিক। অপশনে কখনোই কি করবে না, দুইটা অপশন একসাথে দিবে না। আর যদি কখনো দুইটা অপশন একসাথে দিয়ে দেয়, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পিউপিল। ঠিক আছে, যদি তাই হয় দেখো এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মৃদু আলোতে পিউপিল বড় হয় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল কি হয়? ছোট হয়। যদি কখনো আয়না নিয়ে এই পরীক্ষাটা করে থাকো যে তুমি তোমার চোখের মধ্যে যদি লাইট ধরো, দেখা যায় যে পিউপিলটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। কেন সংকুচিত হয়ে যায়? কারণ হচ্ছে পিউপিলটা সংকুচিত হয়ে যায় যেন বেশি পরিমাণ আলো প্রবেশ করতে না পারে। পরিমিত পরিমাণ আলো প্রবেশ করানোর জন্য পিউপিলটা কি হয়? সংকুচিত হয়ে যায়। আবার যখন আলোর পরিমাণ কম, মৃদু আলো, তখন পিউপিলটা কি হয়? তখন পিউপিলটা হচ্ছে প্রসারিত হয়ে যায় বেশি পরিমাণ আলো প্রবেশ করানোর জন্য। তার মানে তোমাকে জানতে হবে কখন পিউপিল বড় হয়, কখন পিউপিল ছোট হয়। যদি তাই হয় আমরা চলে আসব অক্ষিগোলকের তৃতীয় বা সর্বশেষ স্তর, সেই স্তরটা হচ্ছে রেটিনা। ঠিক আছে, সর্বশেষ স্তর, তার মানে অক্ষিগোলকের সর্বশেষ স্তর কোনটা? রেটিনা। এবার তুমি যদি ঠিক আগের পেজে চিত্রটা খেয়াল করতে, তাহলে দেখো স্ক্লেরা ছিল সবার বাইরের স্তর, কোরোয়েড ছিল মধ্যবর্তী স্তর এবং রেটিনা ছিল সর্বাপেক্ষা ভেতরের স্তর। তার মানে ঠিক এখানে এই কথাটাই বলা হয়েছে, রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরে সর্বাপেক্ষা ভেতরের স্তর। প্রশ্ন আসবে অক্ষিগোলকের প্রাচীরে সর্বাপেক্ষা ভেতরের স্তর কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে রেটিনা। এবং চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। বাকিরা আলোটাকে পাস করে, আলোটাকে রেটিনা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে, কিন্তু আলো পেয়ে উদ্দীপ্ত হয় কে? উদ্দীপ্ত হয় একমাত্র রেটিনা। তার মানে চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটি? এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, ইট হ্যাজ টু বি রেটিনা। যদি তাই হয় তোমাকে জানতে হবে রেটিনা কয়টা উপস্তরে গঠিত? রেটিনা হচ্ছে 10টি উপস্তরে গঠিত। দুইটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে যে এই যে রেটিনা, রেটিনা কতটুকু পর্যন্ত বিস্তৃত? রেটিনা হচ্ছে চোখের সামনের দিকে একদম সিলিয়ারি অঙ্গ পর্যন্ত বিস্তৃত, সিলিয়ারি বডি বা সিলিয়ারি অঙ্গ পর্যন্ত সেটা বিস্তৃত। ঠিক আছে, রেটিনার একটা স্থানে কি প্রবেশ করে? রেটিনার একটি স্থানে অপটিক করটিক স্নায়ু প্রবেশ করে। সেই অপটিক করটিক স্নায়ুর মাধ্যমে কি হয়? অপটিক স্নায়ুর মাধ্যমেই আলোক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়, যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি। এবার তোমাকে জানতে হবে যে রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে। এমসিকিউ আসবে রেটিনায় কয় ধরনের আলোক সংবেদী কোষ দেখতে পাওয়া যায়? রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ দেখতে পাওয়া যায়। একটা কি? একটা হচ্ছে রড কোষ, আর একটা কি? আরেকটা হচ্ছে কোন কোষ। দেখো
আমাকে জানতে হবে এই রড কোষগুলোর আকৃতি কেমন। নামেই রড কোষ, তার মানে এর আকৃতি হচ্ছে খণ্ড খণ্ড রডের আকৃতি। এবং এই রড কোষের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জকের নাম কি? নামটা হচ্ছে রডোপসিন। তার মানে রড কোষ রড আকৃতির, কোন রঞ্জক থাকে? রডোপসিন। ঠিক আছে। এবং রড কোষের মধ্যে আরেকটা উপাদান থাকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন এ। তার মানে রড কোষে কোন ভিটামিন দেখতে পাওয়া যায়? রড কোষে পাওয়া যায় ভিটামিন এ। এবার আমরা চলে আসবো অপর আরেকটা সংবেদী কোষ, সেটা হচ্ছে কোন কোষ। দেখো কোন কোষগুলো দেখতে কেমন? কোন কোষগুলো হচ্ছে কোণাকার। এবং কোন কোষে কোন রঞ্জক পদার্থ থাকে? কোন কোষে রঞ্জক পদার্থটার নাম হচ্ছে আয়োডোপসিন। তার মানে রড কোষে যে রঞ্জক পদার্থ ছিল তার নাম কি? রড কোষের রঞ্জক পদার্থের নাম ছিল রডোপসিন। এবং কোন কোষে যে রঞ্জক পদার্থ ছিল সেই রঞ্জক পদার্থের নাম কি? কোন কোষের রঞ্জক পদার্থের নাম হচ্ছে আয়োডোপসিন। এছাড়াও কোন কোষের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনটার নাম হচ্ছে ফটোপসিন। ঠিক আছে। তার মানে প্রশ্ন আসবে ফটোপসিন প্রোটিন পাওয়া যায় কোন সংবেদী কোষে? উত্তর কি হবে? উত্তর হবে কোন কোষ। ঠিক আছে। তোমাকে জানতে হবে চোখের রড কোষের সংখ্যা কত, তোমাকে জানতে হবে চোখে কোন কোষের সংখ্যা কত। এটা হচ্ছে আমরা খুব একটা মজার উপায়ে জানবো। বলো, একটা বাড়ি তৈরির সময় কিসের পরিমাণ বেশি লাগে? বাড়ির কোণার সংখ্যা বেশি হয় নাকি বাড়ি তৈরিতে রডের সংখ্যা বেশি হয়? অবশ্যই বাড়ি তৈরিতে রডের সংখ্যা বেশি হয়। এ কারণে রড কোষের সংখ্যাও কি বেশি। দেখো রড কোষের সংখ্যা কত? 12 কোটি থেকে 12 কোটি 50 লাখ। এবং যেহেতু বাড়িতে কোণার সংখ্যা কম, তাহলে সেই কোন কোষের সংখ্যা কত? কোন কোষের সংখ্যা হচ্ছে 60 থেকে 70 লাখ। একটা হচ্ছে 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ, আর একটা হচ্ছে 60 লক্ষ থেকে 70 লক্ষ। এবার এই রড কোষ কোন কোষ, দুইটা কোষই হচ্ছে আলোক সংবেদী। তাহলে আমি দেখি যে এই দুইটা কোষের মধ্যে কোনটা দিয়ে আমি কোন রকম আলোতে দেখতে পাই। একটা বিষয় খেয়াল করো, কোন কোষ বানান শুরু হয় কি দিয়ে? কোন কোষ বানানটা শুরু হয় ক দিয়ে। আমি এই ক দিয়ে মনে রাখবো হচ্ছে কি? মনে রাখবো ক দিয়ে মনে রাখবো কালার। ঠিক আছে। এবং রড কোষ বানানটা শুরু হয় কি দিয়ে? রড কোষ বানানটা শুরু হয় র দিয়ে। এই র দিয়ে আমি মনে রাখবো রাত। যদি তাই হয় এবার আমরা পড়ায় চলে আসি। দেখো কি বলা হচ্ছে, কোন কোষগুলো, যেহেতু ক দিয়ে বানান শুরু হচ্ছে, ক মানে কালার, যেহেতু কালার তার মানে সে হচ্ছে উজ্জ্বল আলো এবং রঙিন বস্তু দর্শনের জন্য এবং ছবির সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী। তার মানে এক কালার থেকে আমি তিনটা ইনফরমেশন পেয়ে গেলাম। যেহেতু কালার রঙিন, তার মানে সে হচ্ছে উজ্জ্বল আলোতে দর্শনের জন্য উপযোগী, সে হচ্ছে রঙিন বস্তু দর্শনের জন্য উপযোগী, এবং সে হচ্ছে ছবির সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী। ঠিক আছে। এবার রড কোষ বানান শুরু হচ্ছে র দিয়ে, রতে হচ্ছে রাত। রাত মানে কি? অন্ধকার বা অনুজ্জ্বল। তার মানে রড কোষগুলো হচ্ছে অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। ঠিক আছে। আশা করি এখান থেকে ভুল হবে না। কোন কোষ উজ্জ্বল আলোতে, রড কোষ রাত মানে অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। এবং এই রড কোষ কোন কোষ উভয় কোষের ভেতরেই প্রচুর পরিমাণে কি থাকে? প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া কোষীয় শক্তির আধার। তার মানে এখানে অভ্যন্তরীণ অনেক কোষীয় বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি যোগান দিতে কে থাকে? যোগান দিতে থাকে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। দেখো তারপরে কি বলা হয়েছে, যে কোষের প্রান্তীয় সিন্যাপটিক্যাল অংশ স্ফীত হয়ে বাল্ব গঠন করে, যা দ্বিমেরু নিউরনের সাথে সিন্যাপস গঠন করে। ঠিক আছে। তুমি কিন্তু গত লেকচার ক্লাসে পড়ে এসেছিলে দ্বিমেরু বা বাইপোলার নিউরন ছিল যেন কোথায়? সে ছিল আসলে রেটিনাতে। যেহেতু আমি এখন রেটিনা নিয়েই পড়ছি, তার মানে অবশ্যই এখানে কোন নিউরন পাবো? আমি এখানে দ্বিমেরু বা বাইপোলার নিউরন পাবো। তাহলে সেই রড কোষ এবং কোন কোষের প্রান্তে থাকে হচ্ছে একটা স্ফীত অংশ, যেটাকে আমি বলছি বাল্ব। সেই বাল্বটা কি করে? সেই দ্বিমেরু বা বাইপোলার নিউরনের সাথে সিন্যাপস গঠন করে। তার মানে সিন্যাপস গঠনের মাধ্যমে সে কি করে? সেই রড কোষ এবং কোন কোষ থেকে উদ্দীপনাকে সিন্যাপসের মাধ্যমে পরিবহন করে কি করে? মস্তিষ্কে নিয়ে যায়। সে হচ্ছে অপটিক্যাল করোটিক স্নায়ুর মাধ্যমে কি করে? মস্তিষ্কে নিয়ে যায় আমাদের দর্শন অনুভূতি জাগানোর জন্য। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমাদের জানতে হবে যে কোন কোষ প্রধানত কয় ধরনের হয়ে থাকে। ধারণা করা হয় যে 3 ধরনের
কোন কোষ রয়েছে সেগুলো কি? প্রথমটা হচ্ছে লাল রঙের, পরেরটা হচ্ছে সবুজ রঙের, পরেরটা হচ্ছে নীল রঙের। মনে রাখার জন্য আমরা লিখে রাখবো RGB, রেড, গ্রিন এবং ব্লু। ঠিক আছে, তার মানে কোন কোষ কয় রকম? কোন কোষ হচ্ছে 3 রকমের, লাল, সবুজ আর নীল। ঠিক আছে, এই 3টা রং কোনোভাবেই ভুল করা যাবে না। এবং এই 3 ধরনের কোষই যদি সমানভাবে উদ্দীপ্ত হয় তাহলে কোন রঙের সৃষ্টি হয়? তাহলে সাদা রঙের সৃষ্টি হয়। যদি তাই হয়, আমরা এখানে অক্ষিগোলকের স্তরের 3টা অংশ, বা 3টা অংশ না বলে বলা যেতে পারে যে অক্ষিগোলকের মধ্যে 3টা স্তর রয়েছে, যেটা সামগ্রিকভাবে অক্ষিগোলকের স্তর গঠন করে। সেই স্তর 3টা কি কি ছিল? প্রথম ছিল হচ্ছে স্ক্লেরা, সর্ববহিস্থ স্তর, তারপর ছিল কোরয়েড, মধ্যস্থ স্তর, এবং সবার ভেতরের স্তরের নাম ছিল রেটিনা। এই 3টা স্তর সম্পর্কে আমরা বিস্তারিত পড়ে ফেলেছি। তাহলে তুমি যদি খেয়াল করো, এই যে এখানের অংশটা ছিল, এই অংশটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি সেই পুরো স্তরের ভিতরেই গুছিয়ে অগোছালোভাবে প্রচুর এমসিকিউ দেওয়া ছিল। তার মানে আমাকে এই সবগুলো এমসিকিউ পড়ে মনে রাখতে হবে। এবং কি করতে হবে? সিকিউ এর জন্য প্রশ্ন আসে মানুষের চোখের অন্তর্গঠন আলোচনা করো। তো সেই ক্ষেত্রে তোমাদের এই চিত্রটা প্র্যাকটিস করতে হবে। এখন এইটা আসলে খুব বেশি কমপ্লেক্স না, এখানে যদিও বা কমপ্লেক্স করে আঁকা হয়েছে, কিন্তু তুমি যদি জাস্ট সিম্পলিফাইড ফিগার এঁকে দিতে পারো সেটাই মোর দেন এনাফ। আশা করি তাহলে বুঝতে পেরেছি আমরা যে এখান থেকে আমাদের কি পড়তে হবে। যদি তাই হয়, এবার আমরা চলে আসব একটা পেইড কোশ্চেন। কেন বললাম পেইড কোশ্চেন? কেননা এই প্রশ্নটা সিকিউ এর জন্য আসতে পারে, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সত্য মিথ্যায় চলে আসতে পারে। সেটা হচ্ছে রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য। এটা মাস্ট একদম তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা পড়ব রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য। আমাদের এটা পড়তে খুব বেশি কষ্ট হবে না, কেননা হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা আসলে ভেতরে পড়ে এসেছি। দেখো রড কোষগুলো কি? রড কোষগুলো হচ্ছে লম্বা রডের মতো, অর্থাৎ লম্বা। রড কোষের পুরুত্ব কত? রড কোষ হচ্ছে 2 মাইক্রোমিটার পুরু। ঠিক আছে, এবং কতটুকু লম্বা? সে হচ্ছে 50 মাইক্রোমিটার লম্বা। তার মানে তুমি হচ্ছে নতুন ইনফরমেশন পাচ্ছ দুইটা। রড কোষের পুরুত্ব কত? 2 মাইক্রোমিটার। রড কোষ লম্বা কতটুকু? 50 মাইক্রোমিটার। ঠিক একইভাবে কোন কোষ? সে হচ্ছে খাটো এবং প্রশস্ত। যেহেতু প্রশস্ত, তার মানে সে কতটুকু পুরু? সে হচ্ছে 3 থেকে 5 মাইক্রোমিটার পুরু। এবং সে কতটুকু লম্বা? সে হচ্ছে 40 মাইক্রোমিটার লম্বা। এই সংখ্যাটুকু যেন কোনোভাবেই ভুল না হয়। রড কোষের পুরুত্ব কত? 2 মাইক্রোমিটার। কোন কোষের পুরুত্ব কত? 3 থেকে 5 মাইক্রোমিটার। রড কোষ লম্বায় কত? 50 মাইক্রোমিটার। কোন কোষ লম্বায় কত? 40 মাইক্রোমিটার। এবার দেখো রড কোষের গঠন কেমন? বাইরের খণ্ড রড আকৃতির, এবং কোন রঞ্জক থাকে? রডোপ্সিন নামক রঞ্জক থাকে। কোন কোষ? সে হচ্ছে কোণাকৃতির, এবং এর মধ্যে কোন ধরনের রঞ্জক থাকে? এখানে হচ্ছে আয়োডোপ্সিন নামক রঞ্জক থাকে। এছাড়াও এক ধরনের প্রোটিন থাকে, তার নাম যেন কি ছিল? তার নাম ছিল হচ্ছে ফটোপসিন। ঠিক আছে, যদি তাই হয়, রড কোষ বাড়ি তৈরিতে রডের সংখ্যা বেশি লাগে, অর্থাৎ রড কোষের সংখ্যা ছিল প্রতি চোখে খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। তোমার যদি প্রশ্ন আসে মানবদেহে রড কোষের সংখ্যা কত, তাহলে তোমাকে এটা মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। কিন্তু তোমাকে যদি বলে হচ্ছে প্রতি চোখে, তাহলে সেটা শুধুমাত্র 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ। তাহলে কোন কোষের সংখ্যা? সেটাও প্রতি চোখে 60 থেকে 70 লক্ষ। রড কোষ দেখো রাত, তার মানে হচ্ছে সেটা কি? রাতে দর্শনে অধিক ব্যবহৃত হয়। কোন কোষ? কত হচ্ছে কালার, তার মানে হচ্ছে সেটা কি? দিনের বেলা উজ্জ্বল আলোতে দর্শনের জন্য ব্যবহৃত হয়। রড কোষ কি আলোর প্রতি অধিক সংবেদনশীল? কোন কোষ হচ্ছে আলোর প্রতি কম সংবেদনশীল। এই সংবেদনশীলতা আমরা তাদের নামের বানান থেকেই মনে রাখবো। দেখো কোন কোষের বানানো ক দিয়ে, তার মানে সে হচ্ছে কম সংবেদনশীল। তাহলে আলোর প্রতি কম সংবেদনশীল কে? কোন কোষ। এবার দেখো রড কোষ যেহেতু রাতের বেলা দেখতে পাচ্ছ অনুজ্জ্বল আলোতে, তার মানে বস্তুর কেমন প্রতিবিম্ব তৈরি হয়? বস্তুর সাদা কালো প্রতিবিম্ব তৈরি হয়। এবং কোন কোষে কি হয়? বস্তুর রঙিন প্রতিবিম্ব তৈরি হয়। আশা করি রড কোষ কোন কোষের মধ্যে পার্থক্য, সিকিউ বলো এমসিকিউ বলো, কোনো ভুল তোমাদের হবে না। এবার আমরা চলে আসব পরবর্তী পেজে।
দেখো পরবর্তী পেজে রেটিনা সম্পর্কে আরও অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলা আছে রেটিনায় নিচের বর্ণিত অংশগুলো পাওয়া যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে রেটিনার অংশ নয় কোনটি? তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে রেটিনার সেই তিনটা অংশ কি করতে হবে, সেই তিনটা অংশ জানতে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে অপটিক ডিস্ক, সেটা হচ্ছে ম্যাকুলা লুটিয়া, সেটা হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু সেটা তুমি হচ্ছে ঠিক গত পেজেই পড়ে এসেছো, এখানে আমি নতুন জানলাম অপটিক ডিস্ক এবং ম্যাকুলা লুটিয়া। তাহলে দেখি এগুলোর মানে কি। অপটিক ডিস্কটা হচ্ছে অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনের একজনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে তার নামে কি? অপটিক ডিস্ক। এই সংজ্ঞাটা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য হুবহু লাইনটা তুলে দেয়। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। সেটা হচ্ছে কি, অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনের, আমরা গত লেকচার ক্লাসে পড়ে এসেছিলাম নিউরনের একজন, সেই নিউরনের একজনগুলো মিলিত হয়ে কি গঠন করে? অপটিক স্নায়ু গঠন করে। অর্থাৎ যে বিন্দুতে অপটিক স্নায়ু গঠিত হয় সেই বিন্দুটার নাম হচ্ছে অপটিক ডিস্ক। তোমাকে যেটা জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে এখানে কোনো রড ও কোন কোষ না থাকায়, তার মানে অপটিক ডিস্কে কি থাকে না? অপটিক ডিস্কে কোনো রড কোষ থাকে না, কোনো কোন কোষ থাকে না। এবং এই কারণেই অপটিক ডিস্ক কি নয়? অপটিক ডিস্ক আলোক সংবেদী নয়। এবং আলোক সংবেদী না হওয়ার কারণে অপটিক ডিস্ককে কি বলা হয়? অপটিক ডিস্ককে বলা হয় অন্ধ বিন্দু। তার মানে অন্ধবিন্দু হচ্ছে আমার চোখের রেটিনার ভেতরে একটা স্থান যেখানে আলো পড়লেও কোনো উদ্দীপনা সৃষ্টি হয় না এবং বস্তুটাকে আমি দেখতে পাই না। আশা করি বুঝতে পেরেছি অপটিক ডিস্ক কি এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে রড কোষ কোন কোষ থাকে না, এটা আলোক সংবেদী নয়, এই কারণে এটাকে কি বলা হয়? অন্ধবিন্দু বলা হয়। অন্ধবিন্দু বলা হয় নিচে কোনটিকে? অপটিক ডিস্ককে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো ম্যাকুলা লুটিয়া কি। দেখো কি বলা হচ্ছে, অপটিক ডিস্কের ঠিক উপর দিকে একটা ডিম্বাকার হলদে অঞ্চল থাকে, এটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। তার মানে ম্যাকুলা লুটিয়ার বর্ণ কি? বর্ণ হচ্ছে হলদে। এই ম্যাকুলা লুটিয়ার মধ্যে এর কেন্দ্রে একটা ছোট্ট গর্ত থাকে, সেই গর্তটাকে বলা হয় কি? সেই গর্তটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। এবং এখানে কি হয়? এখানে অল্প পরিমাণ রড কোষ থাকলেও প্রচুর পরিমাণ কি হয়? কোন কোষ দেখা যায়। বুঝতে পারলাম কথাটা? তার মানে ম্যাকুলা লুটিয়া বলতে আমি কি বুঝলাম? বললাম যে ঠিক অপটিক ডিস্কের উপর দিকে একটা ডিম্বাকার হলদে অঞ্চল থাকে, ওটাকেই বলা হয় ম্যাকুলা লুটিয়া। সেই ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে একটা ছোট্ট গর্ত থাকে, সেই গর্তের নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। পিত মানে কি? হলুদ। এবং এখানে কি হয়? সেই ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দুতে কিসের আধিক্য থাকে? সেখানে প্রচুর পরিমাণে কি দেখতে পাওয়া যায়? কোন কোষ দেখতে পাওয়া যায়। কিন্তু রড কোষের সংখ্যা কি? রড কোষের সংখ্যা কিন্তু কম। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হবে না। যদি তাই হয়, এবার দেখো সর্বশেষ সেটা হচ্ছে অপটিক স্নায়ু। আমরা তাহলে চলে আসি অপটিক স্নায়ুতে। দেখো কি বলা হচ্ছে, রেটিনা স্তরের গ্যাংলিয়ন সমৃদ্ধ নিউরনের একজনগুলো একত্রিত হয়ে কি গঠন করে? অপটিক স্নায়ু গঠন করে, যেটা ঠিক আমরা অপটিক ডিস্কের এখানেই পড়ে এসেছিলাম। তার মানে গ্যাংলিয়ন সমৃদ্ধ নিউরনের একজনগুলো একত্রিত হয়ে কি গঠন করে? অপটিক স্নায়ু। এখন গ্যাংলিয়ন কি, যেটা তুমি কিছুক্ষণ আগেই জেনে এসেছো। দেখো এটাও এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব কোন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়? অবশ্যই সেটা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। এবার আমরা সামগ্রিকভাবে চলে আসবো রেটিনার কাজ। তার মানে রেটিনার কাজ বলতে আসলে রেটিনার সেই যে অংশগুলো, সেই অংশগুলো সামগ্রিক কাজকে আমি বোঝাতে পারি। যদি তাই হয়, দেখো রেটিনায় কি হয়? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, রেটিনায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। প্রশ্ন আসবে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় চোখের কোন অংশে বা কোথায়? উত্তর হবে রেটিনা। দেখো কি বলা হচ্ছে, এর কোন কোষগুলো তীব্র আলোয় এবং রড কোষগুলো অল্প আলোয় প্রতিবিম্ব সৃষ্টি করে, তুমি জানো। এবং দেখো কি বলা হচ্ছে যে পিত বিন্দুতে দর্শনীয় বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। কেন? কারণ ওই যে ম্যাকুলা লুটিয়ার সেন্টার, যেটাকে আমি বলছিলাম ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু, এই পিতবিন্দুর মধ্যে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে এবং প্রচুর পরিমাণে কোন কোষ থাকার কারণে কি হয়? প্রচুর পরিমাণে কোন কোষ থাকার কারণে দর্শনীয় বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে দর্শনীয় বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় কোথায়? উত্তর হবে পিতবিন্দুতে অথবা
ফোবিয়া সেন্ট্রালিসে। ঠিক আছে, যদি তাই হয় আমরা তাহলে কি করলাম, আমরা হচ্ছে সমগ্র অক্ষিগোলকের স্তর সম্পর্কে একদম বিস্তারিতভাবে খুব ভালোভাবে পড়ে ফেললাম। এইবার আমরা তো মাত্র স্তর শেষ করলাম, কিন্তু একটু রিকল করো তো, অক্ষিগোলকের অংশ যেন কয়টা ছিল? অক্ষিগোলকের অংশ ছিল তিনটা, আমরা স্লিপ দিয়ে মনে রাখছিলাম, অর্থাৎ স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। এর মধ্যে স্তরটা সামগ্রিকভাবে আমরা শেষ করলাম। এখন আমাদের বাদ রয়ে গেছে কি, আমাদের এখনো পর্যন্ত বাকি আছে লেন্স এবং প্রকোষ্ঠ। তাহলে দেখি আমরা লেন্সে চলে আসি। দেখো কি বলা হচ্ছে, লেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে পিউপিলের পিছনে অবস্থিত। তার মানে লেন্স কোথায় অবস্থিত? লেন্স হচ্ছে আইরিশের যে সেন্টার অর্থাৎ পিউপিলের পেছনে অবস্থিত। পিউপিলের পেছনে অবস্থিত এবং লেন্স যেন কিসের সাথে যুক্ত থাকে? সে হচ্ছে সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। কিসের মাধ্যমে? যেন সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে। তার মানে পিউপিলের পিছন দিকে অবস্থিত সিলিয়ারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্ট যুক্ত যে স্বচ্ছ স্থিতিস্থাপক দ্বিউত্তল চাকতির মতো অংশ রয়েছে তাকে আমি কি বলি? লেন্স বলি। লেন্সের সংজ্ঞা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা লেন্সের ক্রাইটেরিয়া থেকে প্রশ্ন আসে। তার মানে লেন্স কেমন? লেন্স হচ্ছে স্বচ্ছ। লেন্স কেমন? লেন্স হচ্ছে স্থিতিস্থাপক। লেন্স কেমন? লেন্স হচ্ছে দ্বি উত্তল, খুবই গুরুত্বপূর্ণ, দ্বি উত্তল। ঠিক আছে, দ্বি উত্তল এবং কিসের মতো দেখতে? চাকতির মতো। যদি তাই হয়, দেখো বলা হচ্ছে যে লেন্সের পিছনের চেয়ে সামনের দিকটা কি বেশি চাপা। তার মানে লেন্সের সামনের দিকটা কি বেশি চাপা পিছনের দিকের চেয়েও। ঠিক আছে, এবং নরম, কিছুটা হলুদ। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো কোরিলেট করে তোমাকে পড়তে হবে। আমাকে বলো স্ক্লেরার রং কি ছিল? স্ক্লেরার রং ছিল সাদা। এবং তুমি এখানে লেন্সের রং কি পেলে? লেন্সের রং তুমি পেলে কিছুটা হলুদ। তার মানে স্ক্লেরার রং সাদা, লেন্সের রং হলুদ। যদি তাই হয় এখান থেকে আর কিছু প্রয়োজন নেই। বলা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে লেন্সটা আরও চাপা হতে থাকে, আরও হলদে হতে থাকে এবং আরও দৃঢ় হতে থাকে, ফলে লেন্সের স্থিতিস্থাপকতা কমে যায়। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, লেন্সে কোনো রক্ত সরবরাহ নেই, ভুল করা যাবে না। এর আগে তুমি কোথায় পড়ে এসেছিলে যেখানে কোনো রক্ত সরবরাহ ছিল না? তুমি পড়ে এসেছিলে কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ ছিল না। ঠিক আছে, এবং লেন্স যেন কিভাবে সংকুচিত প্রসারিত হয়? সিলিও পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে কি হয়? লেন্সও সংকুচিত প্রসারিত হয়। ঠিক আছে, এবং লেন্সের কাজ কি? লেন্সের মাধ্যমে কি হয়? আলোকরশ্মি বক্রতা প্রাপ্ত হয়ে রেটিনায় নিক্ষিপ্ত হয়, যেটা তোমরা জানো। ঠিক আছে, তার মানে বস্তু থেকে আগত আলোক রশ্মি লেন্সের মাধ্যমে কি হয়? রেটিনার নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়। তাহলে আলোক রশ্মির গতিপথ, যদিও আমরা সামনে দর্শন কৌশল পড়ব, কিন্তু আলোক রশ্মির যদি নর্মাল গতিপথ আমি চিন্তা করতে চাই তাহলে কি বলবো? আমি বলবো যে একদম বাইরের স্তর অর্থাৎ কর্নিয়া দিয়ে কি করছিল? আলো প্রবেশ করে কর্নিয়া ভেদ করে পিউপিল হয়ে সেটা লেন্সে আসছিল। পরবর্তীতে লেন্সের মধ্যে আলো বেঁকে সেটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছিল? সেটা পৌঁছাচ্ছিল রেটিনায়। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো আমরা স্লিপ দিয়ে মনে রেখেছিলাম অক্ষিগোলকের অংশ কয়টা ছিল? তিনটা। একটা হচ্ছে আমার স্তর, একটা ছিল হচ্ছে আমার লেন্স, এবং লাস্টলি যে অংশ ছিল সেটা হচ্ছে 3 নাম্বার অংশ, সে ছিল প্রকোষ্ঠ। ঠিক আছে, এখন তাহলে আমরা বিস্তারিত পড়ব অক্ষিগোলকের তৃতীয় অংশ, সেটা হচ্ছে অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠ। ঠিক আছে, তাহলে আমাকে সবার প্রথম জানতে হবে অক্ষিগোলকে তরল পদার্থপূর্ণ কয়টা গহ্বর বা প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অক্ষিগোলকে তরল পদার্থপূর্ণ 3টা গহ্বর বা প্রকোষ্ঠ আছে। সেটা কি? সেটা আমরা বলেছিলাম আপু বেস্ট। আতে কি ছিল? অগ্রপ্রকোষ্ঠ। পতে কি ছিল? পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং ভিট্রিয়াসটা কি দিয়ে আমরা মনে রাখতাম? ভিট্রিয়াসটা আমরা মনে রাখতাম হচ্ছে বেস্ট দিয়ে। তার মানে আপু বেস্ট। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ঠিক আগে লিখে এসেছি। এবার খেয়াল করো, আমরা জানবো যে অগ্রপ্রকোষ্ঠ, আমরা জানবো পশ্চাৎ প্রকোষ্ঠ কি নিয়ে গঠিত, আমরা জানবো ভিট্রিয়াস প্রকোষ্ঠ কি নিয়ে গঠিত, এবং এই প্রত্যেকটা প্রকোষ্ঠের মাঝখানে কি আছে। তাহলে সবার প্রথম আমরা চলে আসবো অগ্র প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ কিসের কিসের মাঝখানে অবস্থিত দেখো তো? সে হচ্ছে কর্নিয়া এবং আইরিশের মধ্যবর্তী প্রকোষ্ঠ। তার মানে একদম চোখের যে বাইরের স্তর ছিল কর্নিয়া, এই কর্নিয়ার নিচে ছিল কি? আইরিশ। তার মানে কর্নিয়া এবং
আইরিশের মধ্যবর্তী যে প্রকোষ্ঠ সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো অগ্র প্রকোষ্ঠ। এই অগ্র প্রকোষ্ঠে কোন তরল থাকে, অগ্র প্রকোষ্ঠে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, অ্যাকুয়াস হিউমারটা হচ্ছে পানির মতো তরল পদার্থ। আমরা যেটা কিছুক্ষণ আগে বলে এসেছিলাম যে অ্যাকুয়াস হিউমারটা কি, পানির মতো তরল পদার্থ। তার মানে অগ্র প্রকোষ্ঠ কি দ্বারা পূর্ণ, অ্যাকুয়াস হিউমার দ্বারা পূর্ণ। এবার চলে আসো আপু, পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ কিসের কিসের মাঝখানে অবস্থিত, পশ্চাৎ প্রকোষ্ঠ হচ্ছে আইরিশ এবং লেন্সের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মানে আইরিশের পেছনে কি ছিল, আইরিশের পেছনে ছিল লেন্স। যদি তুমি চোখের চিত্রটা রিকল করো তাহলে আইরিশ এবং লেন্সের মাঝখানে কি অবস্থিত, লেন্সের মাঝখানের অংশটাকে আমি বলি পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং এই পশ্চাৎ প্রকোষ্ঠ কি দ্বারা পূর্ণ, সে অ্যাকুয়াস হিউমার দ্বারা পূর্ণ। ঠিক আছে, এবং সর্বশেষ সে হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, অর্থাৎ আপু বেস্ট বেস্ট দিয়ে ভিট্রিয়াস। এবং সেটা কিসের মাঝখানে, সেটা হচ্ছে লেন্স এবং রেটিনার মধ্যবর্তী বড় প্রকোষ্ঠ। তার মানে লেন্সের পরে একদম শেষে হচ্ছে গিয়ে রেটিনা। এই লেন্স এবং রেটিনার মধ্যবর্তী যে বড় প্রকোষ্ঠ তাকে আমি কি বলি, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তার মানে অক্ষিগোলকের বড় প্রকোষ্ঠ কোনটা বা বৃহত্তর প্রকোষ্ঠ কোনটা, সেটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, যেহেতু ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এখানে তাহলে কোন তরলটা থাকবে, সেখানে থাকবে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে জেলির মতো স্বচ্ছ চটচটে একটা পদার্থ। ঠিক আছে, তার মানে ভিট্রিয়াস হিউমারকে যদি আমি তরল হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে অপেক্ষাকৃত ঘন তরল, অর্থাৎ সে হচ্ছে জেলির মতো, সে হচ্ছে স্বচ্ছ, সে হচ্ছে চটচটে পদার্থে পূর্ণ। যদি তাই হয়, এবার এই অগ্র, পশ্চাৎ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ কিসের কিসের মাঝখানে অবস্থিত আমি তোমাদের বোঝানোর জন্য আসলে পুরোটা বললাম, কিন্তু এবার আমরা মনে রাখার জন্য একটা কৌশলের অবলম্বন করব। সেটা হচ্ছে আমি লিখে রাখবো ক আ লর। আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে ক আ লর। দেখো তাহলে ক আ লর দিয়ে আমি কি বোঝাচ্ছি, সবার প্রথম কর্নিয়া এবং আইরিশের মাঝখানে কি অবস্থিত, কর্নিয়া আইরিশের মাঝখানে হচ্ছে আমার অগ্র প্রকোষ্ঠ। ঠিক আছে, অগ্র প্রকোষ্ঠ। এবার দেখো আইরিশ এবং লেন্সের মাঝখানে কি অবস্থিত, আইরিশ এবং লেন্সের মাঝখানে হচ্ছে আমার পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং লেন্স ও রেটিনার মাঝখানে কি অবস্থিত, লেন্স এবং রেটিনার মাঝখানে অবস্থিত হচ্ছে আমার ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, তার মানে দেখো কর্নিয়া আইরিশের মধ্যবর্তী, কর্নিয়া আইরিশের মধ্যবর্তী হচ্ছে আমার অগ্র প্রকোষ্ঠ, আমার আইরিশ এবং লেন্সের মধ্যবর্তী হচ্ছে, এই যে আইরিশ ও লেন্সের মধ্যবর্তী হচ্ছে আমার পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং লাস্টলি লেন্স এবং রেটিনার, অর্থাৎ লেন্স ও রেটিনার মধ্যবর্তী হচ্ছে আমার ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এই দুই প্রকোষ্ঠই অ্যাকুয়াস হিউমার নামক তরল দ্বারা পূর্ণ। আর সর্বশেষ ভিট্রিয়াস প্রকোষ্ঠ, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার দ্বারা পূর্ণ। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। এবার আমরা চলে আসবো যে ভিট্রিয়াস হিউমার সম্পর্কে আর একটু জানাশোনা। দেখো বলা হচ্ছে যে ভিট্রিয়াস হিউমারটা প্রকৃতপক্ষে ডিমের সাদা অংশের মতো কিন্তু স্বচ্ছ। তার মানে সে হচ্ছে ডিমের সাদা অংশের মতো ঘন কিন্তু স্বচ্ছ। আমাকে জানতে হবে এই ভিট্রিয়াস হিউমারটা কি দ্বারা তৈরি। দেখো ভিট্রিয়াস হিউমার কি দ্বারা তৈরি, সে হচ্ছে 99% পানি এবং 1% কোলাজেন ও হাইলোরেনিক অ্যাসিড দ্বারা তৈরি। তার মানে ভিট্রিয়াস হিউমারের মধ্যে কোনটা থাকে বা ভিট্রিয়াস হিউমারের গাঠনিক উপাদান নয় কোনটি, এমসিকিউ প্রশ্ন আসবে, তোমাকে বলতে হবে। অথবা প্রশ্ন আসবে ভিট্রিয়াস হিউমারে পানির পরিমাণ কত, অথবা প্রশ্ন আসবে ভিট্রিয়াস হিউমারে কোলাজেন বা হাইলোরেনিক অ্যাসিডের পরিমাণ কত। ঠিক আছে, পানির পরিমাণ কত 99%, কোলাজেন হাইলোরেনিক অ্যাসিডের পরিমাণ কত 1%। অথবা প্রশ্নটা এইভাবেও করতে পারি যে ভিট্রিয়াস হিউমারে কোন অ্যাসিড পাওয়া যায়, হাইলোরোনিক অ্যাসিড। ঠিক আছে, হায়ালুরোনিক অ্যাসিড, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এবার কি করে, ভিট্রিয়াস হিউমার রেটিনার দিকে আলোর প্রতিসরণে সাহায্য করে এবং অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে। খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। যদি প্রশ্ন আসে অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে কে, উত্তর কি হবে, ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, এটা ভুল করা যাবেই না, কারণ কেননা হচ্ছে কিছু ইনফরমেশন বা কিছু লাইন প্রায় কাছাকাছি, যেগুলো ওভারল্যাপ করাটা খুব সহজ। তার মানে অক্ষিগোলকের আকৃতি বজায় রাখছে ভিট্রিয়াস হিউমার। যদি প্রশ্ন আসে চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে কে, তখন উত্তর হবে
অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে ওভারল্যাপ করা যাবে না, এবং আমি তোমাকে বলবো যে বইয়ের উপরে বা নিচে কোথাও এই দুইটা লাইন তুমি লিখে রাখো যে অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে ভিট্রিয়াস হিউমার, চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, এই আকৃতি থেকে মনে হলো আমরা ঠিক কয়েক পেজ আগে কি পড়ে এসেছিলাম, খেয়াল করো তো। আমরা পড়ে এসেছিলাম হচ্ছে ঠিক এটা, স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে। তার মানে যদি বলে সামগ্রিকভাবে চোখের আকৃতি বজায় রাখে কে, উত্তর হবে স্ক্লেরা। তার মানে এই তিনটা লাইন আমি তোমাকে বলবো বইয়ের কোথাও লিখে রাখতে। চোখের আকৃতি বজায় রাখে স্ক্লেরা, তারপর কি, তারপর হচ্ছে অক্ষি গোলকের আকৃতি বজায় রাখে হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এবং চোখের সম্মুখ অংশের আকৃতি বজায় রাখে অ্যাকুয়াস হিউমার। যদি তাই হয় জানতে হবে, দেখো অ্যাকুয়াস হিউমারের অপর কাজ, সে হচ্ছে আলোর প্রতিসরণে সাহায্য করে। খুব স্বাভাবিক, এই অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার মাধ্যম রূপে কাজ করছে, তার মানে তারা আলোর প্রতিসারক মাধ্যম রূপে কাজ করছে। এবং সবার লাস্টে হচ্ছে লেন্স ও কর্নিয়ায় পুষ্টি যোগায়। প্রশ্ন আসবে লেন্স এবং কর্নিয়ায় পুষ্টি যোগায় কে, লেন্স এবং কর্নিয়ায় পুষ্টি যোগায় হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তার মানে এই কাজগুলো সিকিউ বলো এমসিকিউ বলো, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দিয়ে আমরা এই কাজগুলোকে পড়ব। ঠিক আছে, যদি তাই হয় আমার খেয়াল করে দেখো, আমার অক্ষি গোলকের সমস্ত গাঠনিক উপাদানগুলো আমরা আলোচনা করে ফেলেছিলাম। অক্ষি গোলকের তিনটা অংশ ছিল, সেই তিনটা অংশ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো চোখের আনুষঙ্গিক অংশ, অর্থাৎ এই অক্ষিগোলককে সাপোর্ট করতে বা সাপোর্টিভ রোলে যারা যারা থাকে। তাহলে দেখো চোখের আনুষঙ্গিক অংশ কি কি হতে পারে। সবার প্রথম ছিল হচ্ছে অক্ষি কোটর, অর্থাৎ যেই কোটরের মধ্যে চোখটা অবস্থিত। ঠিক আছে, সে হচ্ছে মস্তক এবং মুখমণ্ডলের অস্থি দ্বারা নির্মিত একটা ফাঁপা গর্ত। তার মানে অক্ষি গোলক বা আইবল কি হয়, সেটা হচ্ছে অক্ষি কোটরের ভিতরে সুরক্ষিত থাকে। এবার আমরা চলে আসব অক্ষি পেশি বা চোখের পেশি। আমি চোখের মধ্যে কয় ধরনের পেশি দেখতে পাই। দেখো প্রতিটা অক্ষিগুলোকে কয়টা করে পেশি থাকে, 6টা করে পেশি থাকে, 6টা করে অক্ষি পেশি থাকে। সেই অক্ষি পেশির সাহায্যে কি করে, অক্ষি গোলকটা অক্ষি কোটরের মধ্যে অবস্থান করে এবং চোখটাকে বিভিন্ন দিকে নড়াচড়া করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে অক্ষি পেশির সংখ্যা প্রতি চোখে কয়টি করে, 6টি করে। এই 6টি পেশির মধ্যে 4টা হচ্ছে রেকটাস পেশি এবং 2টা হচ্ছে অবলিক পেশি। কিভাবে মনে রাখবো, শুধুমাত্র আমি মনে রাখবো হচ্ছে O2, কি মনে রাখবো, অক্সিজেন O2। তার মানে O2 দিয়ে আমি আসলে এখানে অক্সিজেন বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি চোখের মধ্যে অবলিক পেশির সংখ্যা কয়টা, অবলিক পেশির সংখ্যা হচ্ছে 2টা। যেহেতু মোট 6টা পেশি, তার মানে 2টা যদি অবলিক হয় বাই ডিফল্ট রেকটাস পেশির সংখ্যা কয়টা হবে, রেকটাস পেশির সংখ্যা হবে 4টা। ঠিক আছে, কোনোভাবেই যেন রেকটাস 2টা না হয়ে যায়, অক্সিজেন 4টা না হয়ে যায়, অর্থাৎ O4 যেন না হয়, অক্সিজেন যেন O4 না হয়, অর্থাৎ অক্সিজেন দিয়ে আমরা যেন কি মিন করছিলাম, আমরা মিন করছিলাম অবলিক, অবলিক পেশি যেন কোনোভাবেই 4টা না হয়। এই ভুলটা আমরা অনেক বেশি করি, সুতরাং আমরা O2 দিয়ে মনে রাখবো যে অবলিক পেশির সংখ্যা কত, অবলিক পেশির সংখ্যা 2টি। ঠিক আছে, মোট 6টা পেশি, 4টা রেকটাস, 2টা অবলিক। এবার আমরা সেই পেশিগুলো সম্পর্কে জানবো। এখান থেকে খুব জনপ্রিয় প্রশ্ন হয়, প্রশ্নগুলোকে আমি তোমাকে বলে দিচ্ছি। প্রশ্ন কিছুটা এইভাবে আসে যে অক্ষিগোলককে ভেতরের দিকে ঘুরতে সাহায্য করে কোনটি, বা অক্ষিগোলককে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে কোন পেশি, অথবা বলে যে নিচের কোনটি অক্ষিপেশি নয় বা অক্ষিপেশি নয় কোনটি। তার মানে আমাকে এই 6টা পেশির নাম জানতে হবে। দেখো খুব সহজ, আমি সবার প্রথম রেকটাস পেশিগুলো সম্পর্কে জানবো। এখানে কিছু মেডিকেল টার্ম ব্যবহার করা হয়েছে যেগুলো হচ্ছে আমরা এখন পড়ি। দেখো এখানে বলা হয়েছে মিডিয়াল, মিডিয়াল মানে হচ্ছে ভেতরের দিকে, মিডিয়াল মানে কি, ভেতরের দিকে। এখানে ব্যবহার করা হয়েছে ল্যাটারাল, ল্যাটারাল মানে কি, বাইরের দিকে। দেখো এখানে বলা হয়েছে সুপিরিয়র, সুপিরিয়রকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি হচ্ছে উপরের দিকে, আর ইনফিরিয়র, ইনফিরিয়রকে আমরা বলি হচ্ছে নিচের দিকে। তাহলে খেয়াল করো আমি এখানে 4টা মেডিকেল টার্মিনোলজি শিখলাম। একটা হচ্ছে মিডিয়াল, মিডিয়াল মানে হচ্ছে ভেতরের দিকে। একটা হচ্ছে ল্যাটারাল, ল্যাটারাল মানে কি, বাইরের দিকে। আমরা শিখলাম হচ্ছে সুপিরিয়র, সুপিরিয়র মানে হচ্ছে ওপরের দিকে। আমরা শিখলাম হচ্ছে ইনফিরিয়র, ইনফিরিয়র মানে কি, নিচের দিকে। যদি তাই হয় দেখো আমার এই 4টা টার্মিনোলজি থেকে আমি হচ্ছে পেশিগুলোর কাজও জেনে ফেলতে পারবো। দেখো মিডিয়াল
রেকটাস পেশি। যেহেতু মিডিয়াল মানে ভেতরে, তার মানে কি করবে, ও হচ্ছে অক্ষিগোলককে ভিতরের দিকে ঘুরতে সাহায্য করবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তীটা ল্যাটারাল রেকটাস পেশি। ল্যাটারাল মানে কি, বাইরের দিকে। তার মানে দেখো সে কি করবে, সে হচ্ছে অক্ষিগোলককে বাইরের দিকে ঘুরতে সাহায্য করবে। ঠিক আছে, এবার দেখো সুপিরিয়র রেকটাস পেশি। তার মানে সে কি করবে, সুপিরিয়র মানে উপরে, তার মানে সে অক্ষিগোলককে কি করবে, সে অক্ষিগোলককে উপর দিকে ঘুরতে সাহায্য করবে। ইনফিরিয়র মানে কি, ইনফিরিয়র মানে হচ্ছে নিচে, তার মানে অক্ষিগোলককে সে কি করবে, নিচের দিকে ঘুরতে সাহায্য করবে। এই চারটা কাজ যদি আসে হুবহু লাইন তুলে দেয়, আশা করি ভুল করব না। যদি প্রশ্ন করি অক্ষিগোলককে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে কে, তখন আমি বুঝবো যে বাইরে মানে হচ্ছে ল্যাটারালি, তার মানে হচ্ছে এটা ল্যাটারাল রেকটাস পেশি। যদি বলি ভিতরের দিকে ঘুরতে সাহায্য করে কে, উপর বা নিচের দিকে ঘুরতে সাহায্য করে কে, আশা করি ভুল করব না। এবার চারটা রেকটাস পেশি হয়ে গেল, আমার এখনো বাকি রয়ে আছে দুইটা অবলিক পেশি। দেখি অবলিক পেশিগুলো কি কি আছে। অবলিক পেশিগুলো হচ্ছে সুপিরিয়র অবলিক, সে হচ্ছে ইনফিরিয়র অবলিক। তার মানে চারটা রেকটাস পেয়েছিলাম, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র রেকটাস। এবং আমি এখন পাচ্ছি সুপিরিয়র অবলিক এবং ইনফিরিয়র অবলিক। ঠিক আছে, তার মানে এখানে কোন অবলিক পেশিগুলো নেই, অপশন হিসেবে তোমাকে দিয়ে দিবে ল্যাটারাল অবলিক, তোমাকে দিয়ে দিবে মিডিয়াল অবলিক। তার মানে ল্যাটারাল মিডিয়াল এটা কিন্তু শুধুমাত্র রেকটাস পেশির জন্য, অবলিক পেশির কোনো ল্যাটারালি বা মিডিয়ালি প্রয়োগ নেই। ঠিক আছে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। তার মানে অবলিক পেশি শুধুমাত্র কি সুপিরিয়র এবং ইনফিরিয়র। খুব সহজ, আমরা মনে রাখবো হচ্ছে এটা আইএসও দিয়ে, কি দিয়ে, আইএসও। তার মানে ইনফিরিয়র অবলিক সুপিরিয়র অবলিক। যদি তাই হয়, আমার মনে হয় না যে এখান থেকে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ, কোনোভাবেই ভুল করা যাবে না, এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। আসলে চোখের এখানে তোমার স্পেসিফিক করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ না, কেন হচ্ছে সামগ্রিক চোখ এই অংশটুকুই হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখি তাহলে সুপিরিয়র অবলিকের কাজ কি এবং ইনফিরিয়র অবলিকের কাজ কি। সে কি করে, অক্ষিগোলককে অপটিক স্নায়ু এবং কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে। তার মানে খুবই বড় কাজ, এখান থেকে এমসিকিউ আসবে না, কিন্তু যদি কখনো চলে আসে এভাবে দিবে যে অক্ষিগোলককে অপটিক স্নায়ু এবং কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে কে, সুপিরিয়র অবলিক। ঠিক আছে, মনে রাখবো কিভাবে, অক্ষ শুরু হচ্ছে অ দিয়ে, অবলিকও কি অ দিয়ে, তার মানে হচ্ছে অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে কে, সুপিরিয়র অবলিক পেশি। ঠিক আছে, যদি তাই হয় আমরা চোখের আনুষঙ্গিক অংশ অক্ষিকোটর তো পড়লাম, অক্ষি পেশি এবং 6টা অক্ষি পেশি জানলাম, 4টা রেকটাস 2টা অবলিক এবং তাদের প্রত্যেকের কাজ আমরা জেনে ফেললাম। যদি তাই হয় আমরা চলে আসব পরবর্তী পেজে। দেখো এখানে কি বলা হচ্ছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে সেটা বলার আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, কেননা আমি নিশ্চিত হতে চাই যে তোমরা চোখের গঠন আসলেই পুরোপুরি বুঝতে পেরেছো কিনা। আমাকে বলো তো, ধরো এই যে আমি দেখতে পাচ্ছি এটা কি, এটাকে আমি কি বলবো, এটাকে সামগ্রিকভাবে আমি বলি হচ্ছে আই বল বা অক্ষি গোলক, তাই তো। আমি এই যে বাইরের পেশিগুলো বিবেচনায় আপাতত রাখছি না, এই যে সামগ্রিক গোল অংশটা এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি হচ্ছে অক্ষি গোলক। আমি তোমাদেরকে প্রশ্ন করব, এই যে অক্ষি গোলকের যে বাইরের সাদা অংশটা আমি দেখতে পাচ্ছি, এই বাইরের সাদা অংশটাকে কি বলে, এই বাইরের সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা। মনে আছে না, অক্ষিগোলকের 3টা স্তর ছিল, সবার বাইরের সাদা অংশটার নাম ছিল স্ক্লেরা। এবার স্ক্লেরার ঠিক নিচে মধ্যবর্তী বা মিডলে কোন স্তরটা আছে, সেখানে ছিল হচ্ছে, মনে করে দেখো, সেখানে ছিল সাকার, তার মানে স্ক্লেরা কত হচ্ছে কোরয়েড, তার মানে মধ্যবর্তী অংশটা কি, সে মধ্যবর্তী অংশটা ছিল হচ্ছে কোরয়েড। এই কোরয়েডের মধ্যে যেন কি কি থাকতো, ওই যে কোরয়েড র ছিল, রতে হচ্ছে রঞ্জক এবং রক্তবাহিকা, তার মানে হচ্ছে চোখের রক্তবাহিকাগুলো এবং রঞ্জক পদার্থগুলো এই কোরয়েড স্তরে থাকতো। এবার ভেতরের দিকে যেতে থাকলে সবার ভেতরে, অর্থাৎ তৃতীয় স্তরটার নাম কি ছিল, সাকার র মানে হচ্ছে রেটিনা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এটা জেনে গেলাম। এবার আমাকে বলো তো, একটু রিকল করি, যেটা হচ্ছে আমরা ঠিক প্রথমে পড়ে এসেছিলাম। এই যে সামনের দিকে যে দেখতে পাচ্ছি, এটাকে কি বলে, যদি প্রশ্ন করি তুমি আমাকে বলবে যে ভাইয়া এখানে যে একদম সম্মুখে স্বচ্ছ পর্দাটা, এটাকে কি বলে, এই স্বচ্ছ পর্দাটাকে বলা হয় কর্নিয়া। ঠিক আছে, এই কর্নিয়া কিভাবে সৃষ্টি হলো, বলবো যে এই স্ক্লেরাটা
সামনের দিকে এসে স্বচ্ছ একটা স্তর তৈরি করেছে, একটা স্বচ্ছ আবরণ তৈরি করেছে, যাকে আমি কি বলছি, যাকে আমি বলছি কর্নিয়া। ঠিক আছে, কর্নিয়া এই যে এই অংশটা পর্যন্ত যদি বিস্তৃত হয়, তারপরে কি হয়, তারপরে খেয়াল করো, আমি বলবো যে এই যে তাহলে এই অংশটা বা এখানের আবরণটাকে আমি কি বলতাম, এই যে অংশটা সামগ্রিক বাকি অংশের আবরণ, এই আবরণগুলোকে আমি বলতাম কনজাংটিভা। তার মানে স্ক্লেরার উপরে আরেকটা স্বচ্ছ আবরণ ছিল, যাকে আমি কি বলছিলাম, যাকে আমি বলছিলাম কনজাংটিভা। এই কনজাংটিভা যেন কি করতো, রোগ ধুলাবালি এসব থেকে, জীবাণু ধুলাবালি এসব থেকে আমার চোখকে রক্ষা করত। ঠিক আছে, যদি তাই হয় বলো তো কনজাংটিভা কি কর্নিয়ার উপরে ছিল? না, কনজাংটিভা কিন্তু কর্নের উপরে ছিল না, বরং কর্নিয়া এবং স্ক্লেরার যে সংযোগস্থল, এই যে সংযোগস্থল ধরো, এই সংযোগস্থল বরাবরই কি হয়েছিল, কনজাংটিভাটা শেষ হয়ে গিয়েছিল। যদি তাই হয় তার মানে এই অংশ কোনো কি ছিল না, কনজাংটিভা ছিল না। তাহলে আমি ধরে নিলাম যে এটা কর্নিয়া। ঠিক আছে, এবার কর্নিয়ার ঠিক নিচে যেন কি ছিল, বলবে যে হ্যাঁ কর্নিয়ার ঠিক নিচে দুই ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত কি ছিল, আইরিশ ছিল। ঠিক আছে, এই যে আইরিশ, আইরিশের কেন্দ্রে যেন কি ছিল, আইরিশের কেন্দ্রে ছিল পিউপিল। হ্যাঁ, আইরিশের কেন্দ্রে পিউপিল ছিল। যদি তাই হয়, আইরিশের কেন্দ্রে ধরো পিউপিল ছিল, এবং এই পিউপিলের ঠিক পেছনে যেন কি ছিল, পিউপিলের ঠিক পেছনে আমার লেন্সটা ছিল। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি চোখের সামগ্রিক গঠন। আমি জাস্ট রিকল করার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। এবার এই যে এত সমস্ত পেশিগুলো, এই পেশিগুলো কি করে, চোখকে অক্ষিকোটরের মধ্যে আটকে রাখে এবং সেগুলোকে ভেতরে বাইরে উপরে বা নিচে ঘোরাতে সাহায্য করে। এবার চলে আসবো অক্ষিপল্লব বা চোখের পাতা। বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমার চোখটাকে ঢেকে রাখতে হবে ধুলোবালি থেকে, তাই তো? তার মানে হচ্ছে অক্ষিপল্লব বা চোখের পাতা। এই যে এই অংশটা, এটাকে আমি কি বলছি, অক্ষিপল্লব বা চোখের পাতা। দেখো প্রত্যেকটা চোখের উপরে ও নিচে রোমযুক্ত পেশিবহুল পাতার মতো দুটি পর্দা থাকে। আমাদের চোখের পর্দা হচ্ছে অক্ষিপল্লব বা চোখের পাতা। ঠিক আছে, উপরেরটাকে কি বলা হয়, উপরেরটাকে বলা হয় ঊর্ধ্ব অক্ষিপল্লব, নিচেটাকে কি বলা হয়, নিম্ন অক্ষিপল্লব। যেহেতু আমি চোখের পাতা উঠানামা করাতে পারি, এই কারণে অবশ্যই সেখানে কি থাকবে, পেশি থাকবে, তার মানে সে হচ্ছে পেশিবহুল, তাই তো? যদি তাই হয়, এবার দেখো এছাড়াও আরও এক ধরনের অক্ষিপত্র থাকে, যাকে আমি বলি উপ অক্ষিপল্লব বা নিক্টিডেটিং পর্দা। তুমি এটা কোথায় দেখতে পাও, তুমি যদি দেখতে পাও এই যে আমাদের চোখের ঠিক এখানটায় একটা লাল মাংসল যে অংশ থাকে, খেয়াল করো আমি একটু নিচে নামাচ্ছি, এই যে আমাদের চোখের ঠিক এই জায়গাটায় একটা লাল মাংসল যে অংশ থাকে, তাকেই কি বলা হয়, তাকেই বলা হয় হচ্ছে উপ অক্ষিপল্লব বা নিক্টিডেটিং পর্দা। ঠিক আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে এটি মানুষের একটি লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, এটি মানুষের একটি লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ। মানে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ রূপে মানুষে থাকে, সেটা হচ্ছে উপ অক্ষিপল্লব বা নিক্টিডেটিং পর্দা। ঠিক আছে, যদি তাই হয়, এবার দেখো আমরা চলে আসব, এটি দেখতে কেমন, এটি দেখতে হচ্ছে লালচে রঙের, কিসের মতো, লালচে রঙের মাংস পিণ্ডের মতো। ঠিক আছে, এটি হচ্ছে লালচে রঙের মাংসপিণ্ডের মতো। এবার দেখো অক্ষিপল্লবের কাজ কি, তুমি জানো অক্ষিপল্লবের কাজ কি, সে হচ্ছে ধুলাবালি, তীব্র আলো এবং বাতাস থেকে কি করে, চোখকে রক্ষা করে। ধুলাবালি, প্রচণ্ড আলো, প্রচণ্ড আলোতে আমরা চোখ বুঝে ফেলি, তীব্র আলো এবং বাতাস থেকে আমার চোখকে কি করে, রক্ষা করে। যদি তাই হয় আমরা চলে আসবো অক্ষিপক্ষ বা আইল্যাশ, অক্ষিপক্ষ বা আইল্যাশ। আর অক্ষিপল্লব কি ছিল, আইলিড বা চোখের পাতা। অক্ষিপক্ষ বা আইল্যাশ কি, তুমি জানো যে চোখের পাতার মধ্যে যে লোম থাকে তাকে আমি কি বলি, অক্ষিপক্ষ বা আইল্যাশ। এখন এই নামগুলো ইংরেজিতে তোমাদের খুব বেশি পরিচিত, কিন্তু বাংলায় বলতে গেলে প্যাচ লেগে যেতে পারে, এই কারণে আমি বলবো যে খুব সতর্ক হয়ে পড়বে যেন এটা ভুল না করো। ঠিক আছে, অক্ষিপক্ষ সেটা হচ্ছে চোখের পাতার লোম, এবং সে কি করে, সে হচ্ছে চোখে ধুলাবালি প্রবেশে বাধা দেয়। এই চোখের লোমের কারণে চোখের ভিতরে কি হতে পারে না, ধুলাবালি প্রবেশ করতে পারে না। এবার চলে আসবো আইব্রো। আইব্রো আমরা জানি চোখের পাতার উপরে যে লোম থাকে সেটাকে কি বলা হয়, আইব্রো। তার মানে এই যে এটা হচ্ছে কি আইব্রো। আইব্রোর কাজ কি, সে হচ্ছে দেখো কপাল থেকে গড়িয়ে আসা ঘাম যেন চোখে প্রবেশ করতে না পারে, সেজন্যই কি আইব্রো থাকে। ঠিক আছে, যদি তাই হয় আমরা তিনটা আনুষঙ্গিক অংশ পড়ে ফেললাম।
এবার সবার শেষ সে হচ্ছে তোমার অক্ষিক গ্রন্থি এবং কনজাংটিভা। এবার এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি চোখের আনুষঙ্গিক অংশ নয়, বা নিচের কোনটি চোখের আনুষঙ্গিক অংশ, অথবা প্রশ্ন আসে নিচের কোনটি অক্ষি গোলকের অংশ নয়। তার মানে যতগুলো আনুষঙ্গিক অংশ আছে এই প্রত্যেকটা আনুষঙ্গিক অংশই কিন্তু অক্ষি গোলকের অংশ নয়, বরং অক্ষি গোলকের বাইরে তারা সাপোর্টিং রোলে থাকে। যেমন তুমি কি বলবা যে চোখের পাতা হচ্ছে অক্ষি গোলকের অংশ? মোটেও না। অক্ষি পক্ষ বা আইল্যাশ বা আইব্রো সে কি তোমার চোখের গোলকের অংশ? মোটেও না, এরা হচ্ছে আনুষঙ্গিক অংশ। কিন্তু যেখানে তোমার প্যাচ লাগবে, যেখানে তুমি ভুল করবা, সেটা হচ্ছে কনজাংটিভা। কেননা তুমি এতক্ষণ ধরে কনজাংটিভা পড়ে এসেছো এবং তোমার মনে হবে যে কনজাংটিভা অবশ্যই অক্ষি গোলকের অংশ, ঠিক আছে? এই ভুলটা এখানে করা যাবে না। কনজাংটিভা হচ্ছে স্ক্লেরার উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে ঠিকই, কিন্তু সে আসলে আনুষঙ্গিক অংশ। তার মানে নিচের কোনটি অক্ষিগোলকের অংশ নয় প্রশ্ন করে আমি যদি অপশন হিসেবে কনজাংটিভা দেই, অবশ্যই উত্তর হ্যাজ টু বি কনজাংটিভা, ঠিক আছে? এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এটা খুব বেশি মনোযোগী থাকবে যখন তুমি এখানে কনজাংটিভা পড়ছো। এবার আমরা চলে আসি আরেকটা আনুষঙ্গিক অংশ, সেটা হচ্ছে অক্ষি গ্রন্থি। এবং একইভাবে অক্ষি গ্রন্থিও কিন্তু কি অক্ষি গোলকের অংশ নয়, বরং সেটা চোখের আনুষঙ্গিক অংশ। এই দুইটা যেন কোনোভাবেই ভুল না করো, ভুলে না যাও। তোমাকে জানতে হবে প্রত্যেকটা চোখে কয় ধরনের গ্রন্থি থাকে। প্রত্যেকটা চোখে 3 ধরনের গ্রন্থি থাকে। তার মানে আমার অক্ষি গ্রন্থির সংখ্যা কয় ধরনের? 3 ধরনের। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অশ্রু গ্রন্থি, সেগুলো হচ্ছে হার্ডেরিয়ান গ্রন্থি, সেগুলো হচ্ছে মেবোমিয়ান গ্রন্থি। এগুলো কিভাবে মনে রাখবো? খুব সহজ, আমরা একটা ছন্দ লিখে রাখবো। ছন্দটা হচ্ছে হামলা। ছন্দটা হামলা। দেখো তো হামলায় কি হয়? হাতে হয় হার্ডেরিয়ান, মতে হয় কি? মতে হয় হচ্ছে মেবোমিয়ান, আর লতে কি? লতে হয় হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি, ঠিক আছে? তার মানে চোখের গ্রন্থির সংখ্যা কত? 3। চোখে 3 ধরনের গ্রন্থি থাকে, সেগুলো হচ্ছে হামলা, হার্ডেরিয়ান, মেবোমিয়ান অ্যান্ড ল্যাক্রিমাল। যদি তাই হয়, এবার দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি চক্ষু গ্রন্থি নয়, বা নিচের কোনটি অক্ষি গ্রন্থি নয়, ঠিক আছে? তার মানে এই 3টার নাম ভুল করা যাবে না। এবার দেখো তো এই হার্ডেরিয়ান এবং মেবোমিয়ান গ্রন্থির কাজ কি? এরা কি করে? এক ধরনের তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে, যারা কি করে অক্ষি পল্লব এবং কর্নিয়াকে পিচ্ছিল রাখে। তার মানে অক্ষি পল্লব এবং কর্নিয়াকে পিচ্ছিল রাখতে তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে কে? হার্ডেরিয়ান এবং মেবোমিয়ান গ্রন্থি। এবং সর্বশেষ অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি, তার কাজ কি? অশ্রু গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? অশ্রু গ্রন্থি থেকে অশ্রু নিঃসৃত হয়, ঠিক আছে? এই অশ্রুর মধ্যে কি থাকে? এই অশ্রু হচ্ছে এক ধরনের লবণাক্ত তরল, অবশ্যই তাই। কখনো যদি হচ্ছে চোখের পানি মুখে যায় আমরা বুঝতেই পারি যে অশ্রু এক ধরনের লবণাক্ত এবং জীবাণুরোধক তরল, ঠিক আছে? তার মানে কান্না করা সীমিত পরিসরে অবশ্যই ভালো। এবার খেয়াল করো, এটা হচ্ছে এক ধরনের লবণাক্ত তরল। তার মানে এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং পানি। তার মানে অশ্রুর উপাদান নয় কোনটি হিসাবে প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। অশ্রুর উপাদান হিসেবে তুমি কি কি পাচ্ছ? তুমি লবণাক্ত তরলের উপাদান হিসেবে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং পানি। এবং অশ্রু যেহেতু জীবাণুরোধক তরল হিসেবেও পরিচিত, তার মানে হচ্ছে সেখানে জীবাণু নাশ করার জন্য কোন এনজাইম থাকে? অশ্রুর মধ্যে বা চোখের পানির মধ্যে থাকে লাইসোজাইম এনজাইম। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, চোখের পানিতে বা অশ্রুতে কোন এনজাইম পাওয়া যায়? লাইসোজাইম এনজাইম। অশ্রুতে নিচের কোনটি থাকে বা নিচের কোনটি থাকে না? তার মানে অশ্রুর উপাদান কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, পানি এবং লাইসোজাইম এনজাইম, ঠিক আছে? তার মানে এরা কি করে? এরা হচ্ছে কনজাংটিভাকে নরম রাখে, সিক্ত রাখে, পরিচ্ছন্ন রাখে এবং জীবাণুমুক্ত রাখে। তার মানে কান্না করার ফলে কি হয়? আমার স্ক্লেরার যে আবরণ অর্থাৎ কনজাংটিভা, সেটা কি হয়? সেটা হচ্ছে আবার পরিচ্ছন্ন হয়, জীবাণুমুক্ত হয়, নরম এবং পানিতে সিক্ত হয়, ঠিক আছে? যদি তাই হয়, সর্বশেষ আনুষঙ্গিক অংশ যেটা হচ্ছে কনজাংটিভা, তুমি এটা অলরেডি জেনে এসেছো। দেখো অক্ষি পল্লবের ভিতরের অংশে এবং স্ক্লেরার সাদা অংশে, ঠিক আছে? কেননা হচ্ছে কর্নিয়ার মধ্যে কি থাকে না? কনজাংটিভা থাকে না। তার মানে অক্ষি পল্লবের ভিতরের দিকে এবং স্ক্লেরার
সাদা অংশে যে স্বচ্ছ পাতলা মিউকাস স্তরে আবৃত পর্দা থাকে সেটাকে আমি কি বলি? কনজাংটিভা। তার মানে যে পর্দা কি করে, স্ক্লেরার অগ্রাংশকে ঢেকে রাখে বা আবৃত করে রাখে, তাকে আমি কি বলি? কনজাংটিভা। কনজাংটিভা হচ্ছে স্বচ্ছ, সে হচ্ছে পাতলা, এবং সে কোন স্তরে গঠিত? সে হচ্ছে মিউকাস দ্বারা গঠিত। ঠিক আছে, এবং এই কনজাংটিভা কি করে এটা আমরা অলরেডি পড়ে এসেছি। সে হচ্ছে চোখকে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে। তার প্রশ্ন আবারও বলছি, চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে নিচের কোনটি? উত্তর হবে কনজাংটিভা। ঠিক আছে, চোখের সম্মুখতল এবং অক্ষিপল্লবের ভিতরের তলকে আর্দ্র এবং পিচ্ছিল রাখে। তার মানে চোখের সামনের তল এবং অক্ষিপল্লবের যে ভিতরের তল আছে সেটাকে আর্দ্র এবং পিচ্ছিল রাখে কে? কনজাংটিভা। তো আশা করি তোমরা হচ্ছে চোখের গাঠনিক অংশ প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জেনেছো, প্রত্যেকটা খুব ভালো করে বুঝেছো, এবং আশা করি তোমার চোখ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখন সেটা থাকবে না। মোটামুটি সামগ্রিক চোখ সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। তার মানে যখন চোখের গাঠনিক অংশ সম্পর্কে আমার ভালো ধারণা হয়ে গেছে, তারপর আমরা চলে আসবো প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া। আমি আজকেই প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া পড়াচ্ছি না, কেননা হচ্ছে আমি এই প্রক্রিয়া পড়ানোর আগে নিশ্চিত হতে চাই যে তোমরা চোখের গাঠনিক অংশগুলো বা সামগ্রিক চোখের গঠন নিজেরা পড়ে বুঝে নিয়েছো। তারপর আমাদের প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া বুঝতে অনেক সুবিধা হবে। তো যদি তাই হয়, আমরা পরবর্তী লেকচার ক্লাসে প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া থেকে শুরু করে ইনশাল্লাহ কান সম্পূর্ণ শেষ করে ফেলবো। ঠিক আছে, আজকে তাহলে আমাদের লেকচার এই পর্যন্তই। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। আজকের যেই লেকচারটা পড়লাম সেটা ছিল হাইলি ইনফরমেটিভ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং খুব মনোযোগ দিয়ে তোমাকে লেকচারটা পড়তে হবে, কেননা প্রত্যেক বছর এখান থেকে তুমি মাল্টিপল প্রশ্ন পাবা। সুতরাং খুব মনোযোগ দিয়ে অংশটা পড়বা এবং অবশ্যই লেকচার ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো পরবর্তী দিন ইনশাল্লাহ নতুন কোনো লেকচার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।